হ্যালো এভরিওয়ান, সালাম আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। পদার্থবিজ্ঞান ইসাহাক স্যারের অনুশীলনীর প্রশ্ন সলভিং সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের ইসাহাক স্যারের অনুশীলনীতে যে যে প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন একদম শুরু থেকে বেসিক থেকে তোমাকে যা যা করানোর প্রয়োজন সবকিছু তোমাকে করাই দিব। তুমি যদি কোনোদিন নিউটনের বলবিদ্যা অধ্যায় নাও পড়ে থাকো, তারপরেও আশা করি এই ক্লাসটা বুঝবা, কারণ একদম বেসিক থেকে যা যা আছে একটা প্রশ্ন আমরা যখন সলভ করাবো, আমরা যদি এখানে 100টা প্রশ্ন সলভ করে, তার মানে তোমাকে ওই 100টা প্রশ্নের পিছনে যে বেসিকটা আছে বা যে থিওরিটা আছে সেটাও তোমাকে সুন্দর করে বোঝাই দিব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো প্রথম প্রশ্নে কি বলতেছে, সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে কোনটি? নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী বল? বলতো কোনটি সবচেয়ে শক্তিশালী বল? আমরা কি জানি সবল নিউক্লিয় বল হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল। তাহলে অ্যান্সার কোনটা হবে? সবল নিউক্লিয় বল আমাদের সবচেয়ে শক্তিশালী বল, তাই না? অ্যান্সার হবে গ নাম্বার, সবল নিউক্লিয় বল। বলতো প্রকৃতিতে মৌলিক বল কয়টা আছে? প্রকৃতিতে মৌলিক বল আমরা আছে জানি চারটা। একটা কি সবল নিউক্লিয় বল, একটা কি দুর্বল নিউক্লিয় বল, আরেকটা কি তাড়িৎ চৌম্বক বল, আরেকটা কি বলতো সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তাড়িৎ চৌম্বক বল আর মহাকর্ষ বল। কেমন? এই চারটা বল রিলেটেড যা যা আছে তোমাকে সব জানতে হবে। এইখান থেকে তুমি মেডিকেল বলো বা যেই পরীক্ষার কথাই বলো না কেন, এইখান থেকে প্রশ্ন এসেই থাকে। তুমি তোমার এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত কোনো না কোনো পরীক্ষায় এইখান থেকে মৌলিক বল থেকে একটা প্রশ্ন তুমি 100% পাবা। ওকে, দেখো তো ওই মৌলিক বল রিলেটেড যা যা আছে সবকিছু তোমাকে জানতে হবে। তো দেখো মৌলিক বল কয়টা আছে আমরা দেখে নিই। দেখো তাহলে প্রকৃতিতে আমাদের মৌলিক বল কয়টা? চারটা। সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তাড়িৎ চৌম্বক বল এবং মহাকর্ষ বল, তাই না? তাহলে আমাদের সবল নিউক্লিয় বল। এখন জানতে হবে প্রকৃতিতে সবচেয়ে শক্তিশালী বল কোনটা? সবচেয়ে শক্তিশালী বল আমাদের সবল নিউক্লিয় বল। এটা আমরা জানি, নামের সাথে মিল আছে, সবল নিউক্লিয় বল। তো এইখান থেকে অনেকে আবার নামের সাথে মিলাইতে চাও, যেহেতু সবচেয়ে শক্তিশালী বল সবল নিউক্লিয় বল, তাই সবচেয়ে দুর্বল বল হবে কি? দুর্বল নিউক্লিয় বল। কিন্তু আসলে কিন্তু তাই না। সবচেয়ে দুর্বল বল কোনটা? সবচেয়ে দুর্বল বল আমাদের মহাকর্ষ বল। সবচেয়ে দুর্বল বল কোনটা? মহাকর্ষ বল। বুঝছো? তো পরীক্ষা যদি আসে সবচেয়ে শক্তিশালী বল কোনটা? সবল নিউক্লিয় বল। যদি আসে সবচেয়ে দুর্বল বল কোনটা, কি বলবা? মহাকর্ষ বল। মহাকর্ষ বল মানে কি বলতো? এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটাকে আমরা বলি মহাকর্ষ বল। আমার এই হাতের সঙ্গে কলমের যে আকর্ষণ বল, এটাও কি একটা মহাকর্ষ বল, তাই না? তো এই যে হাত এই কলমকে যে আকর্ষণ করতেছে, কেউ কি বুঝতে পারতেছে বলতো? কেউই বুঝতেছে না। অর্থাৎ এই বলের পরিমাণ এত নগণ্য, অতি নগণ্য, এই জন্য এই বলটাকে আমরা অনুভবই করতে পারি না। বুঝছো? তাহলে সবচেয়ে দুর্বল বল কোনটা? মহাকর্ষ বল। মনে রাখবা, শক্তি সবচেয়ে তাহলে কার কম? এর শক্তি সবচেয়ে কম। এবং শক্তি সবচেয়ে বেশি কার? সবল নিউক্লিয় বল। ওকে, শক্তি সবচেয়ে বেশি কার? কম কার, এটা জানতে হবে। এরপর তোমার কি জানতে হবে যে কোন বল কি গঠন করে? আমাদের সবল নিউক্লিয় বল কি গঠন করে? নিউক্লিয়াস গঠন করে। মনে রাখবা, কি গঠন করে? সবল নিউক্লিয় বল আমাদের নিউক্লিয়াস গঠন করে। কি গঠন করে? নিউক্লিয়াস গঠন করে। সবল নিউক্লিয় বল আমাদের নিউক্লিয়াস গঠন করে। ওকে, সবল নিউক্লিয় বল আমাদের নিউক্লিয়াস গঠন করে। নিউক্লিয়াস গঠন করে মানে কি? নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? প্রোটন এবং নিউট্রন। অর্থাৎ প্রোটন এবং নিউট্রনকে আবদ্ধ করে রাখে যেই বল, সেটা আমাদের সবল নিউক্লিয় বল। ওকে, তারপরে দেখো দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল কি? দুর্বল নিউক্লিয় বল বিটা ক্ষয়ের জন্য দায়ী। দুর্বল নিউক্লিয় বল কি? পরমাণুর বিটা ক্ষয়ের জন্য দায়ী। মনে রাখবো, দুর্বল নিউক্লিয় বল বিটা ক্ষয়ের জন্য দায়ী। ওকে, তাড়িৎ চৌম্বক বল। তাড়িৎ চৌম্বক বল কার মধ্যে কাজ করে? তাড়িৎ চৌম্বক বল আমাদের নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল, সেটা কি? তাড়িৎ চৌম্বক বল। ওকে, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল, সেটা তাড়িৎ চৌম্বক বল। আর মহাকর্ষ বল তো আমরা বুঝলামই। এবার পাল্লা বুঝতে হবে। পাল্লাটা কি? মানে কোন বল কত দূরত্বে কাজ করে, এটা জানতে হবে। আমাদের সবল নিউক্লিয় বল এর পাল্লা কত, এটা জানতে হবে। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা জানতে হবে। এবং মহাকর্ষ বলের পাল্লা কত বলতো? মহাকর্ষ বল আমাদের অসীম দূরত্ব থেকেও কাজ করতে পারে। এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু যতই দূরে তুমি রাখো না কেন, তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, এটাই মহাকর্ষ বল। অর্থাৎ মহাকর্ষ বলের পাল্লা কি? অসীম। ওকে, মহাকর্ষ বলের পাল্লা অসীম। সেম ভাবে তাড়িৎ চৌম্বক বলের পাল্লাও কি হবে? আমাদের অসীম হবে। ওকে, তো এই দুটো আমাদের আসবে না। পাল্লা আমাদের কার আসবে? সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বলের মধ্যে পাল্লা আসবে। মনে রাখবা, দেখো সবল নিউক্লিয় বলের পাল্লা 10⁻⁻ কত? 15। এবং দুর্বল নিউক্লিয় বলের পাল্লা 10⁻⁻16 মিটার। এটা খুব ভালো করে মনে রাখবা। কি? সবল নিউক্লিয় বলের পাল্লা কত? 10⁻⁻15 এবং দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত? 10⁻⁻16। তো এইটাকে কেমনে মনে রাখতে পারো? পরীক্ষার মধ্যে গিয়ে তো তুমি 15 কার 16 কার এটা গোলাই ফেলবা। এটা এভাবে মনে রাখতে পারো। তো সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল মানে কি? যেটার কি শক্তি বেশি। সবল নিউক্লিয় বলের শক্তি বেশি, তাই না? তো সবল নিউক্লিয় বলের যেহেতু শক্তি বেশি, তাই এটা বেশি দূরত্বে কাজ করবে। কি? সবল নিউক্লিয় বলের যেহেতু
কি শক্তিশালী বল, তাই সবল নিউক্লিয় বল বেশি দূরত্বে কাজ করবে। আর দুর্বল নিউক্লিয় বল কি, দুর্বল নিউক্লিয় বলের শক্তি কম, তাই এটা কম দূরত্বে কাজ করবে। ওকে, তাহলে বলো তো 10⁻⁻15 এবং 10⁻⁻16 এর মধ্যে কে বড়? আমরা কি জানি 10 এর পাওয়ার মাইনাসের ক্ষেত্রে যত বড় হবে সেই সংখ্যাটা তত সংখ্যা ছোট। 10 এর পাওয়ার মাইনাস যত বড় সেই সংখ্যাটা তত ছোট। 10⁻15 এবং 10⁻16 এর মধ্যে তাহলে ছোট কে? 10⁻16, কারণ আমরা জানি 10 এর পাওয়ার কি হয় বলতো, 10 এর পাওয়ারের ক্ষেত্রে মাইনাস যত বড় হবে সংখ্যাটা তত ছোট হবে। 10 এর পাওয়ারের ক্ষেত্রে মাইনাস যত বড় সংখ্যাটা তত ছোট। ওকে, তাহলে 10⁻16 আমাদের কি হবে? 10⁻16 আমাদের কম দূরত্ব, মানে বোঝাচ্ছে 10⁻16 কম দূরত্ব কাজ করবে, তাই না? আর 10⁻15 মানে কি? বড় সংখ্যা, অর্থাৎ বেশি দূরত্বে কাজ করবে। যেহেতু সবল নিউক্লিয় বল শক্তি বেশি, তাই বেশি দূরত্বে, এই জন্য 10⁻15। দুর্বল নিউক্লিয় বল যেহেতু কি শক্তি কম, তাই কম দূরত্বে কাজ করবে, এই জন্য 10⁻16। ক্লিয়ার? কি আমাদের মহাবিশ্বে কয়টা মৌলিক বল? 4টা। সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তারের চৌম্বক বল, মহাকর্ষ বল। কোন বলের পাল্লা কত জানতে হবে। এরপরে সবচেয়ে শক্তিশালী বল সবল নিউক্লিয় বল, সবচেয়ে দুর্বল বল মহাকর্ষ বল। কোন বল কি গঠন করে এটাও জানতে হবে। ওকে, তাহলে চলো আমরা পরের এমসিকিউ দেখি। পরটাতে কি বলতেছে দেখো তো, নিচের কোণাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? কোনটি সবচেয়ে দুর্বল বলো? আমরা একটু আগে দেখছি সবচেয়ে দুর্বল আমাদের কি? মহাকর্ষ বল। তুমি কি এখানে দুর্বল দেখে দুর্বল নিউক্লিয় বল আবার দিও না, মনে রাখবা এটা কি দুর্বল বল কোনটা? মহাকর্ষ বল। পরের এমসিকিউ, বলের মাত্রা সমীকরণ বের করতে বলতেছে। বলের কি মাত্রা সমীকরণ, তাই না? তো এফ বল সমান আমরা কি জানি বলতো? এফ ইকুয়াল টু কি জানি? এম ইনটু এ। এফ সমান আমরা জানি এম ইনটু এ, তাই না? আমার এফ এর মাত্রা বের করতে হবে, তাহলে এম এর মাত্রা কি বলতো? এম এর মাত্রা বড় হাতের এম। এ ত্বরণের মাত্রা কি আমরা জানি? এল টি ইনভার্স স্কয়ার, তাই না? ত্বরণের মাত্রা এল টি ইনভার্স স্কয়ার, তাহলে কি হবে? বলের মাত্রা এম এল টি ইনভার্স স্কয়ার। आंसर কোনটা দেখো তো? এম এল টি ইনভার্স স্কয়ার, ক নাম্বার। ওকে, পরেরটা, একটা ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক কম্পাঙ্ক কত নির্ণয় করতে বলতেছে। কৌণিক কম্পাঙ্ক মানে কি বলতো? ওমেগা। কৌণিক কম্পাঙ্ক কি? ওমেগা। ক্লিয়ার? কৌণিক কম্পাঙ্ক কি বলতো? ওমেগা। ওমেগাকে আমরা বলি কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ। ওকে, ওমেগা সমান আমরা লিখতে পারি 2π/t। ওমেগা সমান আমরা অনেক কিছুই লিখতে পারি, একটু পরে দেখাচ্ছি। এখন দেখো ওমেগা সমান জানো যে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। ওমেগা সমান আমরা লিখতে পারি 2π/t। টি কি? টি কি বলতো? পর্যায়কাল। পর্যায়কাল আবার কি? পর্যায়কাল হচ্ছে কোন একটা সিস্টেম বা একটা বস্তু নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে একটা সম্পূর্ণ পথ অতিক্রম করে আবার ওই বিন্দুতে ফিরে আসতে যে সময় লাগে সেটা পর্যায়কাল। তাহলে বলতো পৃথিবীর পর্যায়কাল কত? পৃথিবীর পর্যায়কাল 365 দিন। কিসের জন্য? পৃথিবী একটা নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা শুরু করে সূর্যকে কেন্দ্র করে আবার সম্পূর্ণ পথ ঘুরে আবার ওই জায়গায় আসতে সময় লাগে 365 দিন। তাই পৃথিবীর পর্যায়কাল কত? 365 দিন। তাহলে বলো সেকেন্ডের কাটার পর্যায়কাল কত? সেকেন্ডের কাটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে ফিরে আসতে কত সময় লাগে? 60 সেকেন্ড। তাহলে মিনিটের কাটার পর্যায়কাল 60 মিনিট, ঘন্টার কাটার পর্যায়কাল 12 ঘন্টা। ওকে, আমার দেখো তো সেকেন্ডের কাটার কৌণিক কম্পাঙ্ক বের করতে বলতেছে, তাহলে টি এর মান কত হবে? 60 সেকেন্ড। টি এর মান হবে 60 সেকেন্ড। টি এর মান এখানে বসাই দাও 60 সেকেন্ড। তাহলে ওমেগা সমান আমরা বসাই দিব 2π/t কত? 60 সেকেন্ড, তাই না? টি কত? 60। দেখো এবার ক্যালকুলেশন করব। 2 ইনটু পাই মানে কত? 3.14 ডিভাইডেড বাই টি এর মান কত? 60। এই ক্যালকুলেশন গুলো আমরা হাতে করার চেষ্টা করবো, কেমন? তুমি ভার্সিটি পরীক্ষাতে গিয়ে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, মেডিকেলেও ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। তাই এখন থেকেই ক্যালকুলেটর হ্যাকস গুলো শিখে রাখবা। তুমি যদি মনে করো অ্যাডমিশনে গিয়ে ক্যালকুলেটর হ্যাকস শিখবা, তাহলে কিন্তু পারবা না। অ্যাডমিশন সময়টা কোনো কিছু শেখার না, অ্যাডমিশন সময় জাস্ট প্র্যাকটিস করা। তোমার যা শেখার তুমি এইচএসসি তে শিখে নাও, তোমার যা শেখার যা বোঝার এইচএসসি তে শিখে নাও। অ্যাডমিশনে গিয়ে জাস্ট তুমি কি করবা? অস্ত্রে ধার দিবা। অ্যাডমিশনে গিয়ে অস্ত্রে জাস্ট ধার দিবা, কেমন? অ্যাডমিশন কিন্তু তোমার নতুন করে শেখার কিছু সময় না, অ্যাডমিশন সময়টা জাস্ট প্র্যাকটিস করা। ওকে, দেখো তাহলে এখানে কি করবা? ক্যালকুলেশন করবো। কেমনে করবো দেখো, আমরা হিসেবের সুবিধার জন্য এই 3.14 আছে না, এই 3.14 কে আমরা 3 ধরে নিব। কত ধরে নিব? 3.14 কে আমরা 3 ধরে নিব। হিসেবের সুবিধার জন্য 3.14 কে 3 ধরে নিব। 3 দ্বারা যদি 60 কে কাটি কত হবে? 20 হবে, তাই না? 2 দ্বারা যদি 20 কে কাটি কত হবে? 10। তার মানে আমার কি দিকে যাচ্ছে? 1/10। 1/10 মানে কত বলতো? 0.1। 1/10 মানে 0.1। তাহলে আমরা কি পাইলাম? आंसर কত? 0.1। কিন্তু অ্যাকুরেট आंसर কি 0.1 হবে? না, 0.1 এর চেয়ে একটু বড় হবে। কিসের জন্য? কারণ 3.14 কে আমরা হিসেবের সুবিধার জন্য 3 ধরছি, তাই অ্যাকুরেট आंसर 0.1 এর চেয়ে একটু বড়। অপশনে দেখো 0.1 এর চেয়ে একটু বড় কোনটা আছে? এই যে আমাদের খ নাম্বার 0.104। ক্লিয়ার? তাহলে চলো আমরা পরের এমসিকিউ দেখি। দেখো এই প্রশ্নে কি বলতেছে, একজন সাইকেল চালক 25 সেকেন্ডে
600 মিটার দূরত্বের একটা মোড়ে বাঁক নিয়ে উলম্বের সাথে তার কোণের পরিমাণ কত? বুঝলা যে একজন সাইকেল চালাও 25 সেকেন্ডে, কত সেকেন্ডে? 25 সেকেন্ডে। ও কি করছে 25 সেকেন্ডে 600 মিটার, কত মিটার দেখো তো, 25 সেকেন্ডে 600 মিটার, 25 সেকেন্ডে 600 মিটার দূরত্বের একটা কি করছে মোড়ে বাঁক নিছে। তাহলে বলতেছে উলম্বের সাথে তার কোণ কত, তাই না? আমরা কি জানি বলতো, আমরা tan থিটা ইকুয়াল টু কি জানি, ভি স্কয়ার বাই আর জি, তাই না? tan থিটা ব্যাংকিং কোণ, আমরা জানি যে tan থিটা সমান লেখা যায় কি, tan থিটা সমান লেখা যায় যে ভি স্কয়ার বাই আর জি। আমরা জানি ব্যাংকিং কোণের ক্ষেত্রে এটা প্রযোজ্য, tan থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি। তো এই প্রশ্নে দেখো কার মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে এবং দূরত্ব দেওয়া আছে। দূরত্ব দেওয়া আছে মানে কি, এরকম সম্পূর্ণ একটা মনে করো বাঁক, কেমন সম্পূর্ণ একটা রাস্তা, এই রাস্তা দেওয়া আছে দূরত্ব কত 600 মিটার, এরকম বাঁকের একটা রাস্তা সে কি করে, কয় সেকেন্ড অতিক্রম করে, দেখো 25 সেকেন্ডে। তাহলে বলো তো এই 600 মিটার যেটা দেওয়া আছে এটা কার মান দেওয়া আছে, এই সম্পূর্ণ রাস্তার কি দেওয়া আছে পরিধি, মানে এরকম সম্পূর্ণ একটা রাস্তা, কেমন সম্পূর্ণ একটা রাস্তার কত 600 মিটার দূরত্বের একটা রাস্তা, কেমন তার মানে এটা কি দেওয়া আছে, পরিধি দেওয়া আছে, অর্থাৎ 2 পাই আর এর মান দেওয়া আছে কত 600 মিটার। আমরা জানি পরিধি সমান কত লেখা যায় 2 পাই আর না। কেমনে বুঝলাম, দেখো 600 মিটার দূরত্বের একটা মোড়ে বাঁক নিছে, তার মানে এরকম একটা যে বাঁক আছে, যে বাঁকের দূরত্ব কত 600 মিটার, ওকে সম্পূর্ণ বাঁকের দূরত্ব 600 মিটার, তার মানে পরিধি দেওয়া আছে 2 পাই আর সমান 600 মিটার। এখান থেকে আমরা কি বের করব, আর এর মান বের করব। আর সমান কি লেখা যাবে 600 ডিভাইডেড বাই কত, 600 ডিভাইডেড বাই 2 পাই, ওকে। আর সমান পাইলাম আমরা 600 ডিভাইডেড বাই 2 পাই। কার মান বের করতে হবে, থিটার মান। তাহলে থিটা সমান আমরা কি লিখব বলো তো, আমরা থিটা সমান লিখব যে tan ইনভার্স ভি স্কয়ার। ভি এর মান জানতে হবে, ভি এর মান কি দেওয়া আছে প্রশ্নে, ভি এর মান দেওয়া নাই, আমরা ভি বের করব, তাই না? তুমি 600 মিটার দূরত্ব 25 সেকেন্ড অতিক্রম করতেছো, তাহলে এর সমান কি জানি আমরা, ভিটি। এর সমান কি জানি, ভিটি। এখান থেকে কার মান প্রয়োজন, ভি এর মান প্রয়োজন। তাহলে ভি সমান কি হবে বলতো, এস বাই টি। এস এর মান কত, তুমি 600 মিটার দূরত্ব কত সেকেন্ড অতিক্রম করতেছো, 25 সেকেন্ড অতিক্রম করতেছো, তাই না? 600 মিটার দূরত্ব তুমি কত সেকেন্ড অতিক্রম করতেছো, 25 সেকেন্ডে। তাহলে এখানে কাটবা, কেটে দেখবা এখানে আসতেছে আমাদের কত 14, ভি এর মান কত আসবে 14, ওকে। তো এখানে দেখো ভি এর মানটা বসাই দিবা, যে কত পাইলাম 14 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই আর এর মান কত বের করছি 600 ডিভাইডেড বাই কত 2 পাই, 600 ডিভাইড বাই 2 পাই ইনটু জি এর মান কত 9.8। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা কিন্তু হাতে করা অনেক বেশি টাফ, তুমি হাতে কখনোই করতে পারবে না, কেমন? তো এটার জন্য আমাদের ক্যালকুলেটরে হেল্প লাগবে। তো এইটা ক্যালকুলেটর দ্বারা করবা, করে কত অ্যান্সার বের হবে দেখো তো। এইটা করবা, করে দেখবে অ্যান্সার আসছে কত 31.60 ডিগ্রি, ওকে। এটা ক্যালকুলেটর দ্বারা করবা, করে দেখবে 31.60 ডিগ্রি। তাহলে দেখো তো 31.60 ডিগ্রি অপশনে আছে না, হ্যাঁ কোথায় আছে, ঘ নাম্বার। বুঝছো প্রশ্নে কি বলতেছে, উলম্বের সাথে কোণ নির্ণয় করতে বলতেছে, অর্থাৎ ব্যাংকিং কোণ। tan থিটা সমান আমরা কি জানি, ভি স্কয়ার বাই আর জি। ভি এর মান দেওয়া আছে, দেওয়া নাই, কিন্তু প্রশ্নে কি বলতেছে 600 মিটার দূরত্ব তুমি 25 সেকেন্ড অতিক্রম করতেছো, তাহলে এস সমান কি জানি ভিটি, তাহলে ভি ইকুয়াল টু এস বাই টি, কেমন? এস এর মান 600 আর টি এর মান কত 25, তাহলে ভাগ দিলে কত হবে, এখানে ভি এর মান হবে 24 মিটার পার সেকেন্ড। তো ভি এর মান এখানে 24 বসাই দিলাম, 24 এর উপর স্কয়ার। এখন আমার আর এর মান প্রয়োজন, ব্যাসার্ধ কত, রাস্তার ব্যাসার্ধ দেওয়া আছে নাই, রাস্তার কি দেওয়া আছে পরিধি, অর্থাৎ 600 মিটার দৈর্ঘ্যের একটা রাস্তা দেওয়া আছে, রাস্তার পরিধি 2 পাই আর সমান 600। এখান থেকে আর এর মান বের করলাম, আর এর মান বসাই দিলাম, দিয়ে থিটার মানটা দেখতেছি 31.60 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে আমাদের ঘ নাম্বার। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখো, কত মানের একটা বল 10 কেজি ভরের একটা বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করলে বেগের পরিবর্তন কত হবে, 40 মিটার পার সেকেন্ড। দেখো তো তাহলে কি বলতেছে প্রশ্নে, যে 10 কেজি ভরের একটা বস্তুর উপর তুমি কত মানের বল প্রয়োগ করলে এই বস্তুটার যে 4 সেকেন্ডে এই বস্তুটার বেগ বৃদ্ধি কত হবে, 40 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? প্রশ্নে কি বলতেছে, যে 10 কেজি ভরের একটা বস্তুর উপর তুমি কত মানের বল 4 সেকেন্ড ধরে প্রয়োগ করলে এই বস্তুটার বেগের পরিবর্তন কত হবে, 40 মিটার পার সেকেন্ড। আমরা কি জানি বলতো, আমরা জানি যে, আমরা দেখো এখানে কি জানি, আমরা জানি এফ সমান কি লেখা যায়, দেখো আমরা এখানে লিখি, আমরা কি জানি এফ সমান কি লেখা যায় বলতো, এফ সমান লেখা যায় এম ইনটু এ। এফ সমান কি লেখা যায়, এম ইনটু এ, তাই না? আবার দেখো এম, এর সমান আমরা কি লিখতে পারি বলতো, এর সমান লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি, এটা আমরা জানি, তাই না? টি কে যদি এবার এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে বলতো, এফ এর সাথে টি কি হবে, গুণ হবে, এফ এর সাথে টি গুণ হবে, তাহলে লিখতে পারবো এম ভি মাইনাস ইউ। ক্লিয়ার? তাহলে আমরা কি হচ্ছে, এফ ইন্টু টি সমান কি পাচ্ছি, এম ভি মাইনাস ইউ। তো এফ ইন্টু টি এটাকে আমরা বলি কি বলতো, এফ ইন্টু টি এটাকে আমরা বলি বলের ঘাত। এটাকে কি বলি, বলের ঘাত। বুঝছো বলের ঘাত কি বলতো, বল এবং এর ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। বলের ঘাত কি, বল এবং এর ক্রিয়াকালের গুণফলকে আমরা বলবো বলের ঘাত। তো এই এফ টিকে আমরা জে দ্বারা প্রকাশ করি, এই জে কে বলা হয় বলের ঘাত, ওকে। তো
তাহলে বুঝছো না বলের ঘাতের সূত্র কি? বলের ঘাতের সূত্র যে সমান কত এফটি, এফটি সমান আমরা আবার লিখতে পারি এম ভি মাইনাস ইউ। ওকে, তো চলো এই কনসেপ্ট অনুযায়ী ম্যাথটা করি। কি দেওয়া আছে? 10 কেজি ভরের একটা বস্তু, এর উপর কত সেকেন্ড বল প্রয়োগ করতেছো? 4 সেকেন্ড। তাহলে বেগের পরিবর্তন কত? 40। দেখো আমাদের কার মান বের করতে হবে? এখান থেকে এফ এর মান বের করতে হবে। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা যদি এফ এর মান বের করতে চাই, এটা মিশাই দিলাম, এখান থেকে যদি আমরা এফ এর মান বের করতে চাই, দেখো তাহলে এফ সমান কি হবে? এফ সমান আমাদের হবে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, তাই না? এম এর মান কত দেওয়া আছে? 10 কেজি ভরের একটা বস্তু, এম এর মান বসাই দাও 10 ইন্টু ভি মাইনাস ইউ মানে কি বলতো? বেগের পরিবর্তন, তাই না? ভি মাইনাস ইউ মানে কি? বেগের পরিবর্তন। তো বেগের পরিবর্তন প্রশ্নে কত দেওয়া আছে? 40 দেওয়া আছে। বেগের পরিবর্তন দেওয়া আছে 40 ডিভাইডেড বাই আমরা কি করব? টি। টি মানে কি বলতো? সময়। কত সময় আমাদের? দেখো তো সময় কত, প্রশ্নে আমাদের সময় দেওয়া আছে না? কত সেকেন্ড? 4 সেকেন্ড। ক্লিয়ার? এবার সুন্দর করে কাটাকাটি করো, 4 দ্বারা 40 এ কাটো, কত হবে? 10। 10 গুণন 10 কত? 100 নিউটন। তার মানে তুমি 100 নিউটন মানের যদি বল 4 সেকেন্ড ধরে প্রয়োগ করো, তাহলে 10 কেজি ভরের বস্তুর বেগ কত হবে? বৃদ্ধি পাবে 40 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে आंसर কোনটা হবে? 100 নিউটন। প্রশ্ন দেখো তো 100 নিউটন আছে না? ঘ নাম্বার। বুঝছো কি করলাম? এফ সমান আমরা জানি ভি মাই, এফ সমান কি জানি? এম ইনটু এ, এ সমান জানি ভি মাইনাস ইউ বাই টি। ওকে, ভি মাইনাস ইউ বাই টি, টি কে এই পাশে গুণ করে দিলাম, তাহলে এফ ইনটু টি ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ, এম ভি মাইনাস ইউ। ওকে, তাহলে এফ এর মান প্রয়োজন, এফ সমান কি হবে? এম ইনটু ভি মাইনাস ইউ বাই টি। ক্লিয়ার? তাহলে এম দেখো কত? 10, ভি মাইনাস ইউ বেগের পরিবর্তন দেওয়া আছে 40 এবং টি এর মান দেওয়া আছে 4। কাটাকাটি করে দেখতেছি आंसर আসতেছে 100 নিউটন। পরেরটা দেখো, বলের ভারসাম্য নির্দেশ করে কোনটি? বলের ভারসাম্য নির্দেশ করা মানে যেখানে আমাদের লব্ধি বল হবে শূন্য, যেখানে লব্ধি বলের পরিমাণ কত? শূন্য, সেটা আমাদের কি? ভারসাম্য নির্দেশ করবে। অর্থাৎ ভারসাম্য থাকা মানে কি? যেখানে তোমার বস্তুটা যেমন আছে ওইরকমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। যে বস্তু গতিশীল ওইরকম গতিশীল থাকতে হবে, অথবা যেমন আছে তেমনই থাকতে হবে। এটা বোঝাচ্ছে বলের ভারসাম্য। অর্থাৎ আমাদের সামেশন অফ এফ এর মান কি হইতে হবে? শূন্য হইতে হবে। সামেশন অফ এফ এর মান আমাদের শূন্য হইতে হবে। সামেশন অফ এফ এর মান যদি শূন্য হয়, তাহলে সেটাকে আমরা বলবো যে কি বলতো? বস্তুটা আমাদের কি আছে? ভারসাম্য অবস্থায় আছে। এখানে কি হচ্ছে দেখো, এফ পরিমাণে বল এদিকে প্রয়োগ করতেছো, এফ পরিমাণে বল এদিকে, অর্থাৎ এফ পরিমাণ বল আমরা সামনের দিকে একই দিকে প্রয়োগ করতেছি। একই দিকে দুইটা বল প্রয়োগ করলে তাদের লব্ধি বল কত হবে? 2f, অর্থাৎ 2f পরিমাণে বল আমাদের সামনের দিকে প্রয়োগ করতেছি। তাহলে এখানে বলো তো আমাদের লব্ধি বল কি শূন্য? না, লব্ধি বল শূন্য না, কারণ এটা আমাদের কি? ভারসাম্য অবস্থায় নাই। পরেরটা দেখো, এখানে কি হচ্ছে? এই যে আমরা এইখান থেকে মনে করো যাত্রা শুরু করছি, করে এখানে গেছি, এখানে গেছি, আবার এখানে ফিরে আসছি। আমাদের লব্ধির পরিমাণ কত বলো? শূন্য না? তাহলে এখানে লব্ধির পরিমাণ কত? শূন্য। অর্থাৎ এটা আমরা কি আছি? সাম্য অবস্থায় আছি। বুঝলা? যেখান থেকে যাত্রা শুরু করছিলাম আবার ঘুরে ওইখানে ফিরে আসছি, তখন লব্ধির পরিমাণ শূন্য। তারপর এটা দেখো, এখানে 3 নাম্বার কি করতেছি? এফ পরিমাণে বল আমরা নিচের দিকে দিচ্ছি, এবং নিচে থেকেও সমান এফ পরিমাণে বল দিচ্ছি। উপর থেকে এফ দিচ্ছি, নিচে থেকে এফ দিচ্ছি। দুইটা বল পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে। সমান মানে বল পরস্পর বিপরীত দিকে কাজ করলে আমাদের লব্ধি বলের মান কত হয়? শূন্য। তার মানে বুঝলাম আমাদের 2 এবং 3 হবে সঠিক অ্যান্সার। ওকে, বোঝা না? ভারসাম্য থাকা মানে কি? আমাদের লব্ধি বলের মান শূন্য হতে হবে। পরের প্রশ্ন দেখো কি বলতেছে, নিউক্লিয়নের মধ্যে কোন কোণার পারস্পরিক বিনিময়ের ফলে নিউক্লিয়াসের উৎপত্তি হয়? পারস্পরিক বিনিময়ের ফলে কোনটা উৎপত্তি হয় এটা আমাদের জানতে হবে। এটা মনে রাখার একটা ওয়ে আছে। কি দেখো, মগা তরিতে ফুটে দুর্বল বস্কে। কি বললাম? মগা তরিতে ফুটে দুর্বল বস্কে। মতে কি আমাদের বলতো? মতে আমাদের মহাকর্ষ বল। দেখো এটা কেমনে মনে রাখবা? এখানে লিখি, এটা মিশাই দিই। ওকে, দেখো কি লিখবা? মগা তরিতে ফুটে। কোথায়? মগা তরিতে ফুটে, তাই না? মগা তরিতে, মগা তরিতে ফুটে, মগা তরিতে ফুটে দুর্বল। দেখো কি আমরা জানি? মগা তরিতে ফুটে দুর্বল বস্কে। দেখো কোন কোণা কি বিনিময় করতেছে এটা মনে রাখতে হবে। মনে রাখার একটা ছন্দ, মগা তরিতে ফুটে দুর্বল বস্কে। কি? মগা তরিতে ফুটে দুর্বল বস্কে। মতে মহাকর্ষ বল। মনে রাখবা মতে কি বল? মতে মহাকর্ষ বল। ওকে, মতে আমাদের মহাকর্ষ বল, মতে মহাকর্ষ বল, মতে মহাকর্ষ বল। মহাকর্ষ বল কে বহন করে? গতে কি? গ্রাভিটন কণা। মহাকর্ষ বল বহন করে গ্রাভিটন কণা। ওকে, মহাকর্ষ বল বহন করে গ্রাভিটন কণা। তড়িতে ফুটে মানে তাড়িৎ চুম্বক বল। তড়িতে ফুটে তাড়িৎ চুম্বক বল বহন করে। ফুটে মানে কি? ফোটন কণা। কেমন? ফুটে মানে কি বলতো? ফুটে মানে ফোটন কণা। ওকে, মগা মহাকর্ষ বল বহন করে গ্রাভিটন কণা। তড়িতে ফুটে মানে তাড়িৎ চুম্বক বল বহন করে। ফুটেতে কি? ফোটন কণা। ওকে, দুর্বল মানে বোঝাচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল বহন করে কে? বতে কি? বোসন কণা। দুর্বল নিউক্লিয় বল বহন করে বোসন কণা। ওকে, মগা তড়িতে ফুটে দুর্বল বস্কে। মতে মহাকর্ষ বল, গতে গ্রাভিটন। তড়িতে মানে কি? তারের চুম্বক বল। ফুটে মানে ফোটন। ওকে, দুর্বল মানে দুর্বল নিউক্লিয় বল বহন করে বোসন। এটা মনে রাখবা, এটা তুমি কোনো না কোনো পরীক্ষায় জীবনে পাবাই একবার। ওকে, চলো আমরা তাহলে এমসিকিউ দেখি। এখানে কি বলতেছে?
নিউক্লিয়নের মধ্যে অর্থাৎ নিউক্লিয়াসকে আবদ্ধ করে রাখে যেই বল সেইটা, তাই না? নিউক্লিয়াসকে আবদ্ধ করে রাখে কি বল? সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল বহন করে কি? আমরা কি শিখছি না? আমরা দুর্বল নিউক্লিয় বল শিখছি, তাড়িৎ-চুম্বক বল শিখছি এবং মহাকর্ষ বল শিখছি। সবল নিউক্লিয় বল তো শিখি নাই। তার মানে এই তিনটা ব্যতীত যেটা অপশন সেটাই। তো চলো দেখি আমরা সবল নিউক্লিয় বল কে বহন করতেছে? গ্র্যাভিটন কে বহন করবে? মহাকর্ষ বল। গ্র্যাভিটন কে আমরা দেখলাম মহাকর্ষ বল, তাই না? গ্র্যাভিটন কে মহাকর্ষ বল। তারপর নিউট্রিনো, নিউট্রন কি আমাদের বাহক কণা? না, এটা তো অপশনই কোনো আসতেছে না। নিউট্রন তো আমাদের বাহক কণা না। ইলেকট্রন কি আমাদের বাহক কণা? না। তাহলে কে থাকতেছে? মেসন। অ্যান্সার হবে মেসন। তাহলে সবল নিউক্লিয় বল বহন করে কে? মেসন। বুঝছো না? ছন্দ কি? মগা তরিতে ফুটে দুর্বল বসকে। ওকে, চলো তাহলে পরের এমসিকিউ দেখি কি বলতেছে। দেখো, 6 কেজি ভরের একটা বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটা বুলেট কি হচ্ছে? 6 কেজি ভরের একটা বন্দুক থেকে, দেখো কয় কেজি ভর? বন্দুকের ভর কত? 6 কেজি। বন্দুকের ভর, এটা কার ভর? বন্দুকের ভর 6 কেজি। 6 কেজি ভরের একটা বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটা বুলেট, তার মানে এটা কার ভর? এটা আমাদের বুলেটের ভর। কেমন? বুলেট থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে, কত মিটার পার সেকেন্ড বেগে? 300 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেল। বুলেটটি বের হওয়ার সময় একটা বন্দুকের পিছন দিকে ধাক্কা দিল। বুঝলা? 6 কেজি ভরের একটা বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটা গুলি 300 মিটার পার সেকেন্ড বেরিয়ে গেল। তো গুলি যদি বেরিয়ে যায় তাহলে বন্দুকের পিছন দিকে ধাক্কা দিবে না? হ্যাঁ, বন্দুকের পিছন দিকে ধাক্কা দিবে। দেখো তাহলে এখন প্রশ্ন কি বলতেছে? বন্দুকের আদি ভরবেগ নির্ণয় করতে বলতেছে। বন্দুকের আদি ভরবেগ কত হবে বলতো? এটা কি করার প্রয়োজন আছে? আদি ভরবেগ মানে কি? আদিতে ভর এবং বেগের গুণফল। ভরবেগ মানে কি? ভর এবং বেগের গুণফল। বন্দুকের আদিবেগ কত ছিল? মানে বন্দুক যখন গুলি করার আগে স্থির অবস্থায় ছিল, তখন বেগ কত? বন্দুকের বেগ 0। বন্দুকের বেগ যদি 0 হয়, ভরবেগ কত হবে? 0 হবে। তাহলে আদি ভরবেগ 0। ক্লিয়ার? আদি ভরবেগের পরিমাণ হবে 0। বুঝছো না? বোঝো নাই? গুলি করার আগে বন্দুক কি ছিল? স্থির ছিল। স্থির অবস্থা থাকা অবস্থায় বন্দুকের বেগ কত ছিল? 0। বন্দুকের বেগ যদি 0 হয় তাহলে আদি অবস্থায় ভরবেগ কত হবে? 0। বুঝছো? যখন আমরা গুলি করছি তারপরে বন্দুক পিছন দিকে একটা বেগ প্রাপ্ত হয়েছে। ওকে, তাহলে চলো আমরা পরের ম্যাথ দেখি। বন্দুকটি কত বেগে পিছনে সরে যাবে? কত বেগে পিছনে সরে যাবে? আমরা ভরবেগের শক্তির নিত্যতা অনুযায়ী কি জানি বলতো? ভরবেগের নিত্যতা অনুযায়ী জানি আমরা m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। বন্দুকের ক্ষেত্রে কি হয় বলতো? বন্দুকের ক্ষেত্রে আমাদের কি হয়? বন্দুকের ক্ষেত্রে বন্দুক এবং গুলি উভয়েরই আদিবেগ কি হয়? আদিবেগ উভয়ই আমাদের 0 হয়, তাই না? বন্দুকের জন্য আমাদের উভয়ের আদিবেগ পরিমাণ কত? 0, তাই না? বন্দুকের জন্য আমাদের উভয়েরই আদিবেগের পরিমাণ 0 হয়। অর্থাৎ m1u1 এবং m2u2 এদের পরিমাণ কত? 0। m1u1 এবং m2u2 পরিমাণ 0। কেমনে বলতেছি 0 বলতো? কিভাবে বললাম এটা 0? কারণ বন্দুক থেকে গুলি ছোড়ার আগে বন্দুকের আদিবেগ 0, গুলির আদিবেগ 0, অর্থাৎ e1 e2 দুটার পরিমাণই 0। তাই এখান থেকে আমরা লিখবো 0 ইকুয়াল টু কি হচ্ছে দেখো তো? m1 v1 প্লাস m2 v2। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি যে m1 v1 ইকুয়াল টু মাইনাস m2 v2। ওকে, তাহলে দেখো আমরা f সমান কি জানি? আমরা f সমান জানি, f সমান কি লেখা যায়? m ইনটু v মাইনাস u বাই t। একটু আগেই দেখছি কেমনে f সমান লিখতে পারি m ইনটু a সমান v মাইনাস u বাই t। এই প্রশ্নে কার মান দেওয়া আছে? 30 কেজি ভরের বস্তু, অর্থাৎ m এর পরিমাণ দেওয়া আছে এবং তারপরে কত মিনিট? 2 মিনিট। t এর মান দেওয়া আছে 2 মিনিট। বেগ কত? 36 কিলোমিটার পার আওয়ার, তাই না? তার মানে কার মান দেওয়া আছে? v এর মান। বেগ বৃদ্ধি করতে হবে কত? 2 মিনিটে তোমার বেগ বৃদ্ধি কত? 36 কিলোমিটার পার আওয়ার করতে হবে। জাস্ট মান বসাই দাও। m এর পরিমাণ কত? দেখো তো, m এর পরিমাণ 30 কেজি, তাই না? ইনটু v এর মান তোমার কত করতে হবে? v এর মান 36 কিলোমিটার পার আওয়ার করতে হবে। একটা বস্তুর আদিবেগ ছিল 0, তোমার করতে হবে 36 কিলোমিটার পার আওয়ার। কিন্তু বেগকে তুমি কিলোমিটার পার আওয়ারে বসাইলে হবে? হবে না। কি করতে হবে? তোমার মিটার পার সেকেন্ড বানাইতে হবে। তো v কে তুমি যদি 36 কিলোমিটার আওয়ারকে তুমি যদি মিটার পার সেকেন্ড বানাইতে চাও তাহলে কি করতে হবে? তুমি কিলোমিটারকে আগে মিটার বানাবা, উপরে 1000 দ্বারা গুণ, তাহলে উপরে হবে মিটার, এবং ঘন্টাকে তুমি সেকেন্ড বানাইতে চাইলে কি করতে হয়? 3600 দ্বারা ভাগ করতে হয়। এটা উপরে নিচে কাটবা, দেখবা উপর নিচে কাটবা, তাহলে আসবে এখানে আমাদের 10। উপর নিচে কাটবা, আসবে 10। কেমনে আসতেছে 10? দেখো, দেখাই দিই। দেখো কেমনে 10 আসতেছে, একটু বোঝো। উপরে দেখো কয় শূন্য আছে, দেখো তো। উপরে আমাদের আছে, উপরে এখানে কয় শূন্য? 3 শূন্য, তাই না? নিচে কয় শূন্য? 2 শূন্য। কাটো। তাইলে আমাদের কি থাকতেছে? উপরে আমাদের থাকতেছে 36 ইন্টু 10 ডিভাইডেড বাই 36, তাই না? 36 ইন্টু 10, উপরে 2 শূন্য, নিচে 2 শূন্য কাটলা, তাহলে উপরে 10, নিচে 36, 36 36 কাটো, কত হয়? 10। বুঝছো? বেগ কত হবে? 10 মিটার পার সেকেন্ড। সহজে মনে রাখতে পারো, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড বানানোর জন্য 3.6 দ্বারা ভাগ করতে হয়। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড বানানোর জন্য 3.6 দ্বারা ভাগ করতে হয়। তাহলে ভি এর মান কত? 10। আদিবেগ কত ছিল? 0 ডিভাইড বাই টি।
টি মানে কত সময়, কত মিনিট দেওয়া আছে 2 মিনিট, মিনিটকে সেকেন্ড বানাও, কি করতে হবে 60 দ্বারা গুণ করতে হবে। এবার কাটাকাটি করো, 30 দ্বারা 60 কে কাটো, কত হবে বলো তো 2 হবে। তাহলে উপরে কত আছে, উপরে আছে 10, নিচে আছে 2 গুণন 2 কত 4, তাই না? আবার কাটো 2 দ্বারা, তাহলে কত হবে 5/2 মানে কত 2.5। তার মানে বস্তুটার উপর কত নিউটন বল প্রয়োগ করতে হবে 2.5 নিউটন। ক্লিয়ার না? সহজ। F equal to m into a, আমরা জানি a সমান v minus u by t লেখা যায়, তাই না? তাহলে F equal to m into v minus a by t লেখা যায়। v এর মান দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ড বানানোর জন্য 3.6 দ্বারা ভাগ দিতে হয়, দিয়ে পাইলাম 10। তাহলে v এর মান 10, u এর মান 0, t এর মান দেওয়া আছে, ক্যালকুলেশন শেষ। পরের মান দেখো, ভরবেগের মাত্রা সমীকরণ কত? ভরবেগ মানে কি জানি আমরা বলো তো? ভরবেগ, ভরবেগ মানে কি জানি বলো? ভরবেগ, ভরবেগ p equal to কি mv, ভরবেগ, ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। তাহলে দেখো এম এর মাত্রা কি এম, বেগের মাত্রা কি বলতো? বেগের মাত্রা কি মিটার পার সেকেন্ড, অর্থাৎ এল টি ইনভার্স। তাহলে দেখো তো ভরবেগের মাত্রা কি হবে এম এল টি ইনভার্স। এ নাম্বার। পরটা দেখো, একটা লিফট 2.8 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামতেছে। লিফটের মধ্যে দাঁড়ানো এক ব্যক্তির ভর 90 কেজি হলে তিনি যে ওজন অনুভব করবে। বলতো লিফটে যখন নিচে নামে তখন আমরা কি অনুভব করি? হালকা অনুভব করি, তাই না? এটা কোন ক্ষেত্রে বুঝবা? যে লিফট গুলা দ্রুতগামী যায় সেগুলো, অথবা যে নাকরদোলা আছে না, নাকরদোলাতে এটা আমরা ফিল করতে পারি। নাকরদোলা যখন নিচে নামবে দেখবা তোমাকে অনেক হালকা মনে হবে, হাত পা তোমার যে কি বলে শিরশির করবে, কেমন যে হাত পা তোমার যে অন্যরকম অনুভূতি হবে। যখন নিচে তুমি নামবা তখন দেখবা নিজেকে হালকা অনুভব হবে, যখন উপরে উঠবা, যখন উপরে উঠবা তখন তোমার বেশি ওজন অনুভব হবে, কেমন? তাইলে আমরা বলতে পারি দেখো লিফটের ক্ষেত্রে আমরা যখন কোথায় উঠবো, লিফটের ক্ষেত্রে যখন নিচে নামবো তখন আমরা হালকা অনুভব করি, যেমন নাগরদোলা থেকে নিচে নামার সময় হালকা অনুভব করি, তাই লিফটের ক্ষেত্রেও নিচে নামার সময় হালকা অনুভব করি, উপরে ওঠার সময় ওজন বেশি মনে হয়, এটা মনে রাখবা। তো দেখো ডাব্লু সমান আমরা কি জানি এমজি না, ডাব্লু সমান কি জানি এমজি। ডাব্লুর সাথে জি এর সম্পর্ক কি সমানুপাতিক, ডাব্লুর সাথে জি এর সম্পর্ক সমানুপাতিক। নিচে নামার সময় ওজন কি মনে হয়? কম মনে হয়। ওজন যদি কম মনে হইতে হয়, অর্থাৎ ডাব্লুর পরিমাণ যদি কম মনে হইতে হয়, জি এর পরিমাণও কি হইতে হবে? কম হইতে হবে। অর্থাৎ আমাদের নিচে নামার জন্য ডাব্লু ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ। লিফটের ক্ষেত্রে লিফট যখন নিচে নামে সেখানে ওজন নির্ণয় সূত্র ডাব্লিউ ইকুয়াল টু এম ইনটু জি মাইনাস এ। কিসের জন্য? যখন নিচে নামে তখন ওজন কি মনে হয়? কম মনে হয়। ওজন কম কখন মনে হবে? যখন আমাদের কি ত্বরণের মান শূন্য হবে, তাই না? জি এর মান যখন কি হবে? কম হবে। জি এর মান কম হইলে ওজন কম মনে হবে। তো জি থেকে কিছু বাদ দিচ্ছে, তার মানে কি নিশ্চয়ই জি এর মান ছোট হয়ে যাচ্ছে, তাই ওজন কম মনে হবে। তো যখন উপরে উঠবো, লিফটে যখন উপরে উঠবে তখন আমাদের সূত্র কি ডাব্লিউ ইকুয়াল টু এম ইনটু জি প্লাস এ। ক্লিয়ার? যখন আমরা কোথায় উঠবো? উপরে উঠবো, তখন আমাদের ওজন নির্ণয়ের সূত্র ডাব্লিউ ইকুয়াল টু এম ইনটু জি প্লাস এ। তো এখন নিচে নামতেছি, তাহলে সূত্র কি এম ইনটু জি মাইনাস এ। এম এর পরিমাণ কত দেখো তো 90 কেজি। জি এর মান কত জানি আমরা 9.8, এর মান কত দেওয়া আছে 2.8। 9.8 থেকে 2.8 বাদ দিবা, কত হবে 7। তাহলে 90 গুণন 7, 90 গুণন 7 করবা, করে দেখবা আসতেছে 630। ওকে, তাহলে आंसर কোনটা হবে 630 নিউটন। বুঝছো না? লিফট নিচে নামলে ওজন নির্ণয় সূত্র ডাব্লিউ ইকুয়াল টু এম ইনটু জি মাইনাস এ, উপরে উঠলে ডাব্লিউ ইকুয়াল টু এম ইনটু জি প্লাস এ। পরের প্রশ্ন দেখো, একটা সার্কাস খেলায় একটা বাইক 1200 মিটার পার মিনিট বেগে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। কেমন কি হচ্ছে? একটা বাইক 1200 মিটার পার মিনিট বেগে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। এখন বলতেছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি 200 মিটার হয়, তাহলে বাইকটির কি বের করতে বলতেছে? কৌণিক বেগ বের করতে বলতেছে। কৌণিক বেগ কোথায় প্রযোজ্য বলতো? দেখো এগুলো মনে রাখবা, কেমন? রৈখিক বেগ এবং কৌণিক বেগ আমরা জানি বেগ দুইটা হইতে পারে, একটা রৈখিক আর একটা কৌণিক। মানে রৈখিক কি সরল রৈখিক বরাবর যেটা, সেটা রৈখিক বেগ, আর যে বেগটা ঘোরে সেটাকে আমরা বলি কৌণিক বেগ। কেমন? তো সরল রৈখিক বেগের ক্ষেত্রে যেটা ভি যা, কৌণিক বেগের ক্ষেত্রে সেটা ওমেগা, ভি যা ওমেগাটা। ওকে, তারপরে আমাদের ত্বরণ যা, রৈখিক বেগের ক্ষেত্রে ত্বরণ যা, কৌণিক বেগের ক্ষেত্রে কৌণিক ত্বরণ আলফা আমাদের সেম। আবার দেখো রৈখিক বেগের ক্ষেত্রে আমাদের ভর যা, কৌণিক বেগের ক্ষেত্রে আমাদের আই মানে জড়তার ভ্রামক আমাদের সেম জিনিস নির্দেশ করে। কেমন? রৈখিক বেগের ক্ষেত্রে আমাদের বল যা, কৌণিক বলের ক্ষেত্রে আমাদের সেটা কি টাও মানে টর্ক, সেম কথা। রৈখিক বেগের জন্য বল যা, কৌণিক বেগের জন্য টাও মানে টর্ক আমাদের সেম বিষয়। ওকে, তারপরে দেখো রৈখিক বেগের জন্য ভরবেগকে আমরা পি দ্বারা যদি প্রকাশ করি, তাহলে কৌণিক বেগের জন্য সেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। ওকে, আবার রৈখিক বেগের জন্য দূরত্ব যদি এস হয়, কৌণিক বেগের জন্য সেটা হবে থিটা। বুঝছো না? এই কথা মনে রাখলেই হচ্ছে মোটামুটি। ভি যা ওমেগাতা কৌণিক বেগের জন্য, এ যা আলফাতা, এম টা আইতা জড়তার ভ্রামক, এফ যা টাওতা কৌণিক বেগের জন্য এগুলো, পি যা ভরবেগটা কৌণিক বেগের জন্য এল সেটা, এস মানে দূরত্ব যা কৌণিক বেগের জন্য থিটা আমাদের সেম। তাহলে দেখো এই মাত্র কি বের করতে বলতেছে? যে বাইকটির কৌণিক বেগ নির্ণয় করতে বলতেছে। কি নির্ণয় করতে বলতেছে? কৌণিক বেগ। দেখো আমরা ভি সমান জানি, মনে রাখবা
ভি সমান আমরা জানি ওমেগা, ভি সমান কি জানি ওমেগা। ওকে, এর সমান লেখা যায় আর এর সমান লেখা যায় আলফা। ভি সমান ওমেগা ইকুয়াল টু আলফা, মনে রাখবা ভি ইকুয়াল টু কি লেখা যায় ওমেগা। কার মান বের করতে বলতেছে কৌণিক বেগ মানে ওমেগার মান। ওমেগা সমান তাহলে কি হবে ওমেগা সমান হবে ভি বাই আর। ওকে, ওমেগা সমান হবে ভি বাই আর। দেখো ভি এর মান দেওয়া আছে কত 1200 মিটার পার মিনিট বেগে। ভি এর মান কত 1200 মিটার পার মিনিট। তো মিটার পার মিনিট একে রাখবা নাকি সেকেন্ড বানাবা? অবশ্যই সেকেন্ড বানাবা। তো মিনিটকে তুমি যদি সেকেন্ড বানাতে চাও কি করতে হবে 60 দ্বারা ভাগ দিতে হবে। তার মানে 1200 কে আমাদের 60 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে ভি এর মানটা মিটার পার সেকেন্ডে পাবো। এবং দেখো ব্যাসার্ধ কত দেওয়া আছে 200 মিটার, 200 দ্বারা ভাগ দাও। ক্লিয়ার? এবারে কি করবা ক্যালকুলেশন করবা। কেমনে করবা দেখো, উপরে কত 1200, উপরে 1200, 60 কি হবে নিচে আসবে তাই না? 60 কি হবে আমাদের নিচে আসবে, তাহলে 60 ইনটু কত 200। ওকে, এবার কাটো, 0 0 কাটো, 1 0 1 0 কাটো। তাহলে এবার কি থাকে দেখো তো, যে এখানে 6 তাই না, এখানে 6, এখানে কত 12 অর্থাৎ 2, উপরে 2 নিচে আছে কত 20, 2 দ্বারা 20 কাটো কত হবে 1/10, 1/10 মানে কত 0.1। দেখো তো 0.1 আমাদের অপশনে আছে না? হ্যাঁ আছে, তাহলে आंसर হবে 1 নাম্বার। ক্লিয়ার? বুঝছো নাকি বোঝো না বলো। ভি ইকুয়াল টু আমরা জানি ওমেগা, তাহলে ওমেগা সমান ভি বাই আর। ভি এর মান দেওয়া আছে 1200 মিটার পার মিনিট, মিটার পার মিনিটকে মিটার পার সেকেন্ড বানাইলাম, তাহলে আমরা आंसर লিখতেছি, তারপর জাস্ট ক্যালকুলেশন করবা, করে যেটা আসবে সেটা। ওকে, এরপরে জড়তার ভ্রামকের একক কত? জড়তার ভ্রামক নির্ণয় করতে বলতেছে। জড়তার ভ্রামক দেখো, জড়তার ভ্রামক আমরা আই সমান কি জানি, আই ইকুয়াল টু আমরা জানি এম আর স্কয়ার। আমাদের জড়তার ভ্রামক নির্ণয় সূত্র আই ইকুয়াল টু কি এম আর স্কয়ার। তাহলে এর একক কি হবে বলতো এম, এম মানে কি ভর, ভরের একক কি কেজি, আর মানে কি দূরত্ব, দূরত্বের একক কি মিটার, তারপর স্কয়ার আছে তাহলে কি হবে কেজি মিটার স্কয়ার। ওকে, তাহলে জড়তার ভ্রামকের একক হবে আমাদের কি বলতো কেজি মিটার স্কয়ার। কোথায় আছে ঘ নাম্বারে, বুঝছো না? কঠিন না কিন্তু তোমার, কিন্তু তোমার জাস্ট ইসাক স্যার অনুশীলনী এমসিকিউ অনেকে মুখস্থ করে, মুখস্থ করলে কিন্তু হবে না। তোমার প্রত্যেকটা টাইপ বুঝে বুঝে, প্রত্যেকটা এমসিকিউ ভাবে বুঝে বুঝে সলভ করতে হবে। প্রতিটা এমসিকিউ তুমি যদি বুঝে বুঝে সলভ করতে পারো, তাহলে কোথাও কোনো জায়গায় তোমাকে এমসিকিউ নিয়ে অন্তত চিন্তা করতে হবে না। হোক সেটা এসএসসি, হোক সেটা ইঞ্জিনিয়ারিং প্রিলি, বা হোক সেটা তোমার মেডিকেল, কোথাও তোমার ইসাক স্যার অনুশীলনের এমসিকিউ যদি ভালো করে সলভ করা থাকে, তাহলে কোথাও তোমার চিন্তা করতে হবে না। ওকে, চলো আমরা পরের এমসিকিউ দেখি। কি বলতেছে দেখো, টর্ক টাউ এবং জড়তার ভ্রামক আই এবং কৌণিক ত্বরণ আলফা হলে এদের মধ্যে সম্পর্ক কত? দেখো এফ সমান আমরা কি জানি, এফ সমান আমরা জানি এম ইনটু এ। এফ সমান কি জানি এম ইনটু এ। তো আমাদের রৈখিক বেগের জন্য এফ যা, কৌণিক বেগের জন্য সেটা কি টর্ক টাউ তাই না? ওইখানে এম যায় এখানে কি আই, ওইখানে এ যা এখানে কি আলফা, টাউ ইকুয়াল টু আই আলফা। দেখো টাউ ইকুয়াল টু আই আলফা কোথায় আছে ঘ নাম্বার। বুঝছো? কোন বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে কার উপর? জড়তার ভ্রামক আই সমান আমরা কি দেখলাম এম আর স্কয়ার। আই সমান কি আই সমান এম আর স্কয়ার। তার মানে কার কার উপর ডিপেন্ড করতেছে ভর এবং দূরত্বের উপর তাই না? তার মানে কোনটা হবে ভর এবং ঘূর্ণায়মান অক্ষের উপর। পরটা দেখো, পাতলা বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ হল, পাতলা বৃত্তাকার চাকতির দেখো আমাদের পাতলা বৃত্তাকার চাকতির আমার জড়তার ভ্রামক নির্ণয় সূত্র 1/2 এম আর স্কয়ার। কি এটা? পাতলা বৃত্তাকার চাকতির জন্য জড়তার ভ্রামক নির্ণয় সূত্র 1/2 এম আর স্কয়ার। এটা দেখবা যে তোমাদের ইসাক স্যারের বই একটা ছক আছে যে কোন বস্তুর জড়তার ভ্রামক কি হয়। একটা বস্তু আয়তাকার দণ্ড হয়, সেই আয়তাকার দণ্ডের যদি লম্ব অক্ষ বরাবর রেখা হয়, তাহলে সেই অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক নির্ণয় সূত্র কি বলতো m/12 × l স্কয়ার। যদি এক প্রান্ত দিয়ে যায় তাহলে m/3 r স্কয়ার। যদি পাতলা চাকতি হয় তাহলে কি হবে 1/2 m r স্কয়ার। ওকে, তাহলে দেখো এখানে আমাদের কি হবে 1/2 ইনটু m মানে কি বস্তুর ভর, m মানে কি বলতো বস্তুর ভর। তো বস্তুর ভর কত দেখো, বস্তুর ভর আমাদের কোথায়, বস্তুর ভর কত, ভর কি দেওয়া আছে প্রশ্ন আবার কি বলছে দেখো তো, কোথায় গেল প্রশ্নটা আমাদের, এই যে পাতলা বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ। আচ্ছা তাহলে দেখো আমরা এটা আমার বের করতে হবে। আমরা জড়তার ভ্রামক আই সমান কি জানি এম আর স্কয়ার। কেমন জড়তার ভ্রামক আই সমান কি জানি এম আর স্কয়ার, এবং আই সমান আমরা লিখতে পারি এম কে স্কয়ার। আই সমান আমরা কি লিখতে পারি, আই সমান যেমন আমরা এম আর স্কয়ার লিখতে পারি, তেমনি আই সমান আমরা এম কে স্কয়ার লিখতে পারি। কেমন এটা কি আমাদের চক্রগতির ব্যাসার্ধ, এটা কি চক্রগতির ব্যাসার্ধ। তো প্রশ্নে চক্রগতির ব্যাসার্ধ বের করতে বলতেছে। ওকে, আই সমান আমরা কি লিখতে পারবো 1/2 এম আর স্কয়ার। এটা কার জন্য প্রযোজ্য, এটা আমাদের বৃত্তাকার চাকতির জন্য। এই যে আই সমান কি লিখতে পারবে, এটা বিভিন্ন ক্ষেত্রে আমার ভিন্ন হয়ে যাবে, বস্তুটার উপর ডিপেন্ড করে জড়তার ভ্রামক নির্ভর করবে। বৃত্তাকার চাকতি তাই 1/2 এম আর স্কয়ার, যদি ফাঁপা রিং হয় তাহলে এম আর স্কয়ার, যদি আমাদের কি হইতো একটা লম্ব হইতো, এটা লাঠি হইতো, লাঠির কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে m/12 r স্কয়ার। তার মানে বুঝলাম যে বস্তুর উপর ডিপেন্ড করে আয়ের মানটা আমার ভিন্ন হবে, কিন্তু সর্বদা আই সমান আমরা এম কে স্কয়ার লিখতে পারবো। কেমন আই সমান আমরা যে কোনো বস্তুর জন্য এম কে স্কয়ার লিখতে পারবো। তাহলে এই ক্ষেত্রে দেখো তো আমরা 1/2 এম আর স্কয়ার সমান কি এম কে স্কয়ার লিখতে পারবো? হ্যাঁ লিখতে পারবো। আই সমান যদি এইটা হয়, আই সমান যদি এম কে স্কয়ারও হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে 1/2 এম আর স্কয়ার সমান কি লিখতে পারবো বলতো এম কে স্কয়ার। কার মান বের করতে হবে
কে এর মান বের করতে হবে। কার মান? কে এর মান। উভয় দিক থেকে এম এম কাটো, তাই না? তাহলে কে সমান কি হচ্ছে দেখো তো, কে সমান 1/√2 ইন্টু আর। কে সমান 1/√2 আর। বুঝছো? আইকলটা আমরা লিখতে পারি 1/2 এম আর স্কয়ার। কিসের জন্য? পাতলা বৃত্তাকার চাকতি, তাই। এবার আই সমান আমরা এম কে স্কয়ার লিখতে পারি। কে কি? চক্রগতির ব্যাসার্ধ। কে এর মান বের করতে হবে, তাহলে কে সমান আমরা কি হবে এখান থেকে বের করতেছি কি r/√2। অপশন দেখো তো r/√2 আছে না? হ্যাঁ, কোথায়? গ নাম্বার। বুঝছো না? পরেরটা, টর্কের এবং বলের ভ্রামকের মাত্রা কত? এটা আশা করি তোমরা পারবা। টর্ক মানে কি? টাও ইকুয়াল টু আমরা কি জানি? আই আলফা। এর মাত্রা কি? আলফার মাত্রা কি? বসাই দেবা, তাই হবে। পরেরটা দেখো, একটা চাকার জড়তার ভ্রামক 10 কেজি মিটার স্কয়ার। চাকাটিতে 10 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োগ করতে হবে? আর টর্ক টাও সমান কি জানি? আই আলফা। টাও সমান কি জানি বলো? আই আলফা। টাও সমান আমরা জানি আই আলফা, তাই না? তো আই এর মান কত? 10। 10 বসাই দাও ইনটু আলফার মান কত? 10। 10 10 গুণ করে কত হবে? 100। তার মানে অ্যানসার হবে 100 নিউটন মিটার। ওকে, জাস্ট সূত্র। সূত্র তুমি যদি পারো, ম্যাথ আপনা আপনি হবে। সূত্র কিন্তু মুখস্থ ঠোঁটস্থ অবশ্যই পারতে হবে। সূত্র ছাড়া তোমার কোনো রাস্তাই নেই। সূত্র তোমাকে অবশ্যই পারতেই হবে। দেখো পরের প্রশ্ন, যখন কোনো কোণার উপর প্রযুক্ত টর্ক শূন্য, তখন নিচের কোন রাশিটি ধ্রুবক? বলতো, টর্ক যদি শূন্য হয়, টর্ক যদি শূন্য হয়, আচ্ছা রৈখিক বেগের ক্ষেত্রে মনে করো বল যদি শূন্য হয়, নিচে বল যদি শূন্য হয়, তাহলে আমাদের কোনটা ধ্রুবক থাকবে বলতো? বেগ ধ্রুবক, তাই না? বেগ ধ্রুবক থাকলে কি হয়? নিট বল আমাদের শূন্য হয়। প্রশ্নে কি বলতেছে? যে টর্ক শূন্য হবে, মানে কি? এখন টর্ক যদি শূন্য হয় তাহলে আমাদের কোনটা ধ্রুবক থাকবে? রৈখিক ভরবেগ। টর্ক শূন্য হলে কোনটা থাকবে? কৌণিক ভরবেগ, তাই না? আমরা কি দেখলাম? আমাদের রৈখিক বেগের জন্য, রৈখিক বেগের ক্ষেত্রে আমরা যদি প্রযুক্ত বল কি হয়? শূন্য হয়, তাহলে আমাদের কি স্থির থাকে? বেগ স্থির থাকে। বেগ যদি স্থির থাকে তাহলে ভরবেগ কি হবে? স্থির থাকবে, তাই না? সেম। তাহলে এখানে আমাদের কি টর্ক শূন্য আছে, তাহলে এখানে কি স্থির থাকবে? কৌণিক বেগ স্থির থাকবে। কৌণিক বেগ স্থির থাকলে কৌণিক ভরবেগ আমাদের স্থির। ওকে, পরের প্রশ্ন, নিচের কোনটি সম্পর্ক সঠিক? দেখো এল, এল মানে কি? আমরা কৌণিক ভরবেগ, তাই না? আমরা রৈখিক বেগের জন্য আমরা কি জানি? পি ইকুয়াল টু এমভি। পি ইকুয়াল টু কি জানি? এমভি। তাহলে আমাদের কৌণিক ভরবেগ সমান কি হবে বলতো? আই ওমেগা, তাই না? আই ওমেগা হবে। অথবা দেখো আরেকটা লেখা যায় যে আমাদের রৈখিক কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আর ক্রস পি। আর ক্রস কি লেখা যায়? পি। তো এই দুটার মধ্যে যেটা প্রশ্নে অপশনে আছে সেটাই হবে। দেখো তো কোনটা আছে? আর ক্রস পি। আর ক্রস পি কোথায় আছে? তাহলে ঘ নাম্বার। ওকে, তাহলে আমাদের কৌণিক ভরবেগ এল সমান আর ক্রস পি লেখা যায়, অথবা আর ক্রস আই ওমেগা। ওকে, পরের প্রশ্ন দেখো কি বলতেছে? এম ভরের এবং আর ব্যাসার্ধের একটা চাকতির তার কেন্দ্র দিয়ে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে বলতো? একটা চাকতি লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক 1/2 এম আর স্কয়ার। ওকে, তাহলে 1/2 এম আর স্কয়ার। তারপরে দেখো যে বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কোনটি? কৌণিক ভরবেগ কি বের করতে বলতেছে? কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ দেখো আমরা কি দেখলাম? আই ওমেগা, অথবা কি আর ক্রস পি। কি দেখলাম? আর ক্রস পি। পি সমান আবার কি লেখা যায় বলতো? পি সমান কি লেখা যায়? এমভি না? এখান থেকে আমরা বলতে পারবো এমভি আর। দেখো তাহলে আমাদের কৌণিক ভরবেগ সমান কি লেখা যায়? আর cos p অথবা mv r অথবা i ওমেগা। অপশনে কোথায় আছে দেখো তো? অপশনে আমাদের তো একটাও নাই, তাহলে কেমনে হবে? দেখো তাহলে আমরা এখানে একটু দেখি যে আমরা কি দেখলাম? কৌণিক ভরবেগ l সমান কি লিখতে পারি বলতো? যে i ওমেগা, তাই না? কৌণিক ভরবেগ l সমান লিখতে পারি i ওমেগা। i সমান কি লেখা যায় বলতো? i সমান কি লেখা যায়? mr স্কয়ার। i সমান আমরা লিখতে পারবো mr স্কয়ার। mr স্কয়ার ইনটু ওমেগা। দেখো mr স্কয়ার ইনটু ওমেগা কোথায় আছে? mr স্কয়ার ইনটু ওমেগা এই যে এখানে আছে। आंसर হবে খ নাম্বার। বুঝতেছো না? এর সমান i ওমেগা, i সমান আমরা mr স্কয়ার লিখতে পারি, mr স্কয়ার ওমেগা। এটা আমাদের কৌণিক ভরবেগ। ওকে, দেখো তারপরেরটা যে কৌণিক ভরবেগের মাত্রার সমীকরণ কোনটি? আশা করি এটা বের করতে পারবা। মাত্রা একক এটা আমি আর তোমাদের করাই দিব না। মাত্রা একক খুবই সহজ, জাস্ট বসাই দিবা হয়ে যাবে। দেখো এই প্রশ্নে কি বলতেছে? টর্কের একক। টর্কের একক কি? দেখো টর্ক মানে কি? টাও। টাও সমান আমরা কি লিখতে পারি বলতো? টাও সমান আমরা লিখতে পারি আর ক্রস এ। টর্ক টাও সমান আমরা লিখতে পারি আর ক্রস এ অথবা আই আলফা। কেমন? তো আর এর একক কি দেখো তো? মিটার। এফ এর একক কি? নিউটন। তাহলে টর্কের একক কি হবে? নিউটন মিটার। ক্লিয়ার? টাও সমান আমরা জানি আর ক্রস এফ, অথবা টাও সমান লেখা যায় কি? আই আলফা। যেখান থেকে করো না কেন সেম আসবে। টাও সমান তাহলে আর ক্রস এফ। আর এর একক কি? মিটার। এফ এর একক কি? নিউটন। তাহলে নিউটন মিটার। পরেরটা দেখো কি বলতেছে? সমান ভরের দুটো বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষ হইলে নিচের কোনটি সঠিক? মনে রাখবা, যদি সংঘর্ষ দুইটা স্থিতিস্থাপক হয়, মনে করি একটা বস্তু কেমন? এই বস্তুর ভর m1 এবং বেগ e1। ওকে, এই বস্তুর ভর m2 এবং আদিবেগ u2। এই বস্তুর আমাদের শেষ বেগ v1, এই বস্তুর শেষ বেগ v2। ক্লিয়ার? যদি সংঘর্ষ স্থিতিস্থাপক হয়
স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য সমান ভরের বস্তু বেগ বিনিময় করে। কি বললাম মনে রাখবা, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সমান ভরের বস্তু বেগ বিনিময় করে। কি করবে? সমান ভরের বস্তু বেগ বিনিময় করবে। তার মানে কি? বেগ বিনিময় করা মানে কি? দেখো, মানে এই প্রথম বস্তুর আদি বেগ যা ছিল সেটা হবে দ্বিতীয় বস্তুর শেষ বেগ। ওকে, আবার প্রথম বস্তুর শেষ বেগ যা ছিল সেটা হবে আমাদের দ্বিতীয় বস্তুর আদি বেগ। বোঝা না বোঝা নাই? কি হয়, সংঘর্ষটা যদি আমাদের স্থিতিস্থাপক হয়, তাহলে বস্তু দিয়ে কি করে? পরস্পর বেগ বিনিময় করে। কেমন? সমান ভরের বস্তু পরস্পর বেগ বিনিময় করে। অর্থাৎ প্রথম বস্তুর আদি বেগ দ্বিতীয় বস্তুর শেষ বেগ, আবার দ্বিতীয় বস্তুর আদি বেগ হবে প্রথম বস্তুর শেষ বেগের সমান। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারবো E1 সমান V2 এবং V1 সমান U2। তো দেখো এখানে কোথায় আছে E1 সমান V2? কোথায় আছে দেখো তো? E1 সমান এই যে V2, E1 সমান V2, তাহলে অ্যান্সার কোনটা? বুঝছো? অ্যান্সার আমাদের হবে তাহলে এ নাম্বার। E1 সমান কি? V2। দুইটা অপশন, E1 সমান V2 হইতে হবে অথবা আমাদের U2 সমান V1 হইতে হবে। সংঘর্ষ দুইটা যদি স্থিতিস্থাপক হয় তাহলে পরস্পর তারা কি হবে? সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে একজন আরেকজনের সাথে বেগ বিনিময় করবে। ওকে, পরেরটা, মহাকর্ষ বল বিনিময়ের জন্য কোন বল দায়ী? মহাকর্ষ মানে কি? মগা। মহাকর্ষ বল কি? গতি গ্রাভিটন। মগা তড়িতে ফুটে দুর্বল বস্তু মহাকর্ষ বল গ্রাভিটন কণা বিনিময় করে। মহাকর্ষ বল গ্রাভিটন কণা বিনিময় করে। ওকে, চলো পরের এমসিকিউ দেখি। দেখো এই প্রশ্নে কি বলতেছে, তড়িৎ ক্ষেত্রের বল কোন কণার পারস্পরিক বিনিময়ের ফলে কার্যকর হয়? মগা তড়িতে ফুটে মানে কি? তড়িতে কি বলতো? তড়িতে ফুটে মানে কি? তড়িৎ চুম্বকীয় বল কে বিনিময় করে? ফোটন। তার মানে কি হবে? ফোটন। ক্লিয়ার? পরেরটা, আণবিক গঠনের জন্য দায়ী কোন বল? আণবিক গঠনের জন্য দায়ী বল তাড়িৎ চুম্বক বল। আমরা দেখছি। সবল নিউক্লিয় বল কি গঠনের জন্য দায়ী? নিউক্লিয়াসের গঠনের জন্য দায়ী। দুর্বল নিউক্লিয় বল কিসের জন্য? বিটা ক্ষয়ের জন্য দায়ী। এবং মহাকর্ষ বল কি? এই মহাবিশ্বে যে কোনো দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা। পরের প্রশ্ন, কোন অক্ষের সাপেক্ষে m ভরের একটা কণা সমদ্রুতিতে অক্ষ হতে আর লম্ব দূরত্বে থাকলে নিচের কোনটি সঠিক? আমরা f সমান কি জানি? f সমান আমরা কি জানি বলতো? f সমান আমরা জানি ma, তাই না? f সমান কি জানি? দেখো এখানে আমরা f সমান কি জানি? f সমান আমরা জানি বলতো, f সমান আমরা কি জানি? f সমান আমরা জানি m ইনটু a। f সমান কি জানি? m ইনটু a, তাই না? f সমান আমরা জানি m ইনটু a। আবার আচ্ছা, এটা এখন এই পাশে দেখি। দেখো f সমান আমরা কি জানি? f সমান আমরা জানি m ইনটু a, তাই না? f সমান জানি m ইনটু a। a সমান আবার কি জানি বলতো? এগুলো জানি v ওমেগা, তাই না? a সমান আমরা কি জানি? v ওমেগা। তাহলে m ইকুয়াল টু এর জায়গায় কি বসাই দিবা? v ওমেগা। ক্লিয়ার? দেখো a সমান আমরা কি কি জানি মনে রাখবে, a ইকুয়াল টু আলফা অথবা a ইকুয়াল টু আমরা কি জানি? দেখো a ইকুয়াল টু আলফা অথবা a ইকুয়াল টু v ওমেগা। ওকে, a ইকুয়াল টু আলফা অথবা a ইকুয়াল টু v ওমেগা। তাহলে এর জায়গায় v ওমেগা বসাই দিলাম। আবার দেখো তাহলে m v, আমরা v সমান কি? ওমেগা সমান কি জানি বলতো? ওমেগা সমান কি জানি? v বাই r। ওমেগা সমান আমরা জানি v বাই r। তাহলে ওমেগার জায়গায় চাইলে আমরা v বসাই দিতে পারবো, v বাই r। তাহলে কি হইলো? mv স্কয়ার বাই r। তাহলে f সমান আমরা লিখতে পারবো কি? mv স্কয়ার বাই r। কেমন? f সমান আমরা লিখতে পারবো কেন্দ্রমুখী বল সমান কত? mv স্কয়ার বাই r। কেমনে? f সমান আমরা জানি ma। f সমান আমরা কি জানি? f সমান আমরা জানি এটা ma হয়। a সমান আবার লেখা যায় v ওমেগা। a সমান কি লেখা যায়? v ওমেগা। ওমেগা সমান আবার লেখা যায় v বাই r। তাহলে কি হলো? mv স্কয়ার বাই r, তাই না? এবার v এর জায়গায় যদি আমরা ওমেগা বসাই দিই, v এর জায়গায় কি বসাই দিব? ওমেগা। তাহলে কি হবে বলতো? v এর জায়গায় যদি ওমেগা বসাই দিই, আমরা কি জানি? v সমান কি লেখা যায়? ওমেগা, তাই না? v সমান লেখা যায় ওমেগা। তাহলে v এর জায়গায় চাইলে আমরা ওমেগা আর বসাইতে পারবো। তাহলে উপরে হবে ওমেগা স্কয়ার ইনটু r স্কয়ার। v এর জায়গায় ওমেগা বসাই দিলাম, তাই হলো ওমেগা স্কয়ার r স্কয়ার। নিচে আর, উপরে একটা নিচে একটা, আর কাটো। তাহলে f সমান কি লেখা যাবে? m ওমেগা স্কয়ার r। ক্লিয়ার? f সমান লেখা যায় m ওমেগা স্কয়ার r অথবা f ইকুয়াল টু mv স্কয়ার r। দেখো তাহলে mv স্কয়ার r এবং m ওমেগা স্কয়ার r আছে অপশনে। দেখো তো m ওমেগা স্কয়ার r নাই, তার মানে এটা হবে ক নাম্বার হবে? হবে না, আমাদের কি হবে? m ওমেগা স্কয়ার r। f সমান লেখা যায় m ওমেগা স্কয়ার r অথবা mv স্কয়ার বাই r। ওকে, মানে খ নাম্বার হবে না। গ নাম্বার কি দেখা আছে? দেখো তো কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ সমান আমরা mvr হয় দেখছি। কৌণিক ভরবেগ সমান কি হয়? mvr, কারণ l সমান আমরা কি জানি? r ক্রস p। p সমান কি? mv। p সমান কি লেখা যায়? mv। তাই mvr অর্থাৎ 1 এবং 3। ওকে, পরেরটা দেখো, 4 নিউটন বল এটা বস্তুর উপর 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন। আমরা কি জানি বলতো? বলের ঘাত যে সমান কি জানি? f ইনটু t ইকুয়াল টু m v মাইনাস ইউ, মানে ভরবেগের পরিবর্তন। v মাইনাস ইউ কি বলতো? v মাইনাস ইউ মানে কি? বেগের পরিবর্তন। প্রশ্নে কি চাইছে? ভরবেগের পরিবর্তন, অর্থাৎ m v মাইনাস ইউ এটার মান নির্ণয় করতে হবে। প্রশ্নে চাইছে ভরবেগের পরিবর্তন কত। আমরা কি জানি? বেগের পরিবর্তন কি? v মাইনাস ইউ। ভরবেগের পরিবর্তন তাহলে কি হবে? m ইনটু v মাইনাস ইউ। তার মানে এটার মান বের করতে হবে। তাহলে f এবং t গুণ করলে হচ্ছে f এর মান কত? 4, t এর মান কত? 1। 4 গুণ 1 কত হবে? 4। তার মানে 4 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, বুঝছো না? f ইনটু t ইকুয়াল টু আমরা জানি m v মাইনাস ইউ, তাই না? কারণ কি? বলের ঘাতে যে সমান f t ইকুয়াল টু লেখা যায় m v মাইনাস ইউ। তো
আমার প্রশ্নে এম ভি মাইনাস অর্থাৎ বেগের পরিবর্তন বের করতে বলতেছে, এফ এবং টি গুণ করলে শেষ। পরেরটা, নিউটনের গতিসূত্রে অনুযায়ী ক্রিয়া এবং প্রতিক্রিয়া কোণ কত? আমরা কি জানি নিউটনের গতিসূত্র কি বলে, যে কোনো বস্তুর উপর আমরা যদি বল প্রয়োগ করি সেই বস্তুটা ঠিক বিপরীত দিকে আমাকে সমান পরিমাণে বল প্রয়োগ করবে, তাই না? তাহলে আমরা বল প্রয়োগ করতেছি এই দিকে এবং প্রতিক্রিয়া বল আমার ঠিক বিপরীত দিকে যাচ্ছে। তাহলে বলতো ক্রিয়া এবং প্রতিক্রিয়া এদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে? 180 ডিগ্রি। তার মানে গ নাম্বার হবে আমাদের 180 ডিগ্রি। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মধ্যে যে আমাদের আকর্ষণ বা বিকর্ষণ ক্লিয়ার, তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মধ্যে আমাদের যে মধ্যবর্তী কোণ সেটা কত? সেটা আমাদের 180। ওকে, পরের প্রশ্ন, এম ভর এবং আর ব্যাসার্ধের বৃত্তাকার চাকতির যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান কত হবে বলতো? যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান বইয়ে হুবহু দেওয়া আছে, করবা দেখবা আসবে যে আমাদের 1/4 m² যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক হয় 1/4 m²। ওকে, পরের প্রশ্ন, 3 মিটার পার সেকেন্ড বেগে এবং 2 কেজি ভরের একটা বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে 0.5 কেজি ভরের অন্য একটা বস্তুর সাথে সোজাসুজি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো। কেমন কি করতেছে? সোজাসুজি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়েছে। সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ কত? কেমনে বের করবা? দেখো প্রশ্নে আমার কার কার মান দেওয়া আছে দেখো তো। দেখো তাহলে এই প্রশ্নে কি বলতেছে, 3 মিটার পার সেকেন্ড বেগে 2 কেজি ভরের একটা বস্তু 0.5 কেজি ভরের অন্য একটা স্থির বস্তুর সাথে সোজাসুজি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ কত? দেখো প্রশ্নে কার কার মান দেওয়া আছে সেটা আগে আমরা লিখে নিই। 3 মিটার পার সেকেন্ড বেগে অর্থাৎ E1 এর মান দেওয়া আছে 3। ওকে, এবং বস্তুর ভর M1 এর মান দেওয়া আছে কত? আমাদের 2 কেজি। M1 এর মান দেওয়া আছে 2 কেজি এবং একটা বস্তু 0.5 কেজি ভরের অর্থাৎ M2 এর মান কত বলতো? M2 এর মান 0.5 মানে হাফ কেজি। ওকে, হাফ কেজি ওই বস্তুটা কি ছিল? স্থির অবস্থায় ছিল। তাহলে এই বস্তুর U2 এর মান কত? 0। বুঝলা? 2 কেজি ভরের একটা বস্তু 3 মিটার পার সেকেন্ডে আদি বেগে হাফ কেজি ভরের একটা স্থির বস্তুকে সংঘর্ষে লিপ্ত হলো। কি হলো? স্থির বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হলো। এখন বলতেছে প্রশ্নে তোমার দ্বিতীয় বস্তুর বেগ কত? বুঝছো নাকি বোঝো নাই? বলো যে কি হচ্ছে, যে তোমার 2 কেজি ভরের একটা বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে হাফ কেজি ভরের একটা বস্তু স্থির ছিল, ওকে, ওর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং এই সংঘর্ষটা কি? স্থিতিস্থাপক সংঘর্ষ। তার আগে আমাকে বলো যে স্থিতিস্থাপক সংঘর্ষ কি? স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা কি জানি যে ভরবেগ এবং গতিশক্তি উভয় সংরক্ষিত থাকে। যেই সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ এবং গতিশক্তি উভয় সংরক্ষিত থাকে তাকে আমরা বলি কি বলতো? তাকে আমরা বলি স্থিতিস্থাপক সংঘর্ষ, তাই না? যে সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ গতিশক্তি দুইটাই সংঘর্ষ কি থাকে? সংরক্ষিত থাকে, তাকে আমরা বলি কি? স্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, যদি এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ তার মানে এখানে আমাদের ভরবেগ এবং গতিশক্তি দুইটাই সংরক্ষিত থাকবে। আর স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য দেখো আমাদের কি নির্ণয় করতে হবে? দ্বিতীয় বস্তুর বেগ, অর্থাৎ আমাদের কি বের করতে হবে? v2 = 1। তুমি কোন সূত্র দ্বারা বের করতে চাচ্ছ? m1 e1 plus m2 e2 = m1 v1 plus m2 v2। ওই সূত্র দ্বারা কি বের করা সম্ভব? সম্ভব না। কিসের জন্য? এখানে কি v1 এর মান দেওয়া আছে? নাই। যদি v1 এর মান দেওয়া থাকতো তাহলে আমরা m1 e1 plus m2 e2 = m1 v1 plus m2 v2 ওই সূত্র দ্বারা বের করতে পারতাম, কিন্তু এখানে ওই সূত্র প্রযোজ্য হবে না। স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য দেখো কোন বস্তুর v1 বা v2 এর একটা সূত্র আছে না? আমরা v1 সমান কি লিখতে পারি? দেখো স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য কোন বস্তুর বেগ নির্ণয় সূত্র, শেষ বেগ নির্ণয় সূত্র কেমন? v1 সমান যদি আমরা বের করতে চাই তাহলে কি লিখবো? নিচে দেখো টান দিব দুই জায়গায়, দিয়ে নিচে দুই জায়গাতে m1 plus m2। প্রথমে কাজ কি? v1 বা v2 যেটাই নির্ণয় করো না কেন, নির্ণয় করার জন্য দুইটা টান দিবা, দিয়ে নিচে m1 plus m2 লিখবা। ওকে, এখানে কি আছে? v1, তাই এখানে আমরা লিখবো e1। এখানে v1 থাকার জন্য আমরা এখানে কি লিখবো বলো? এখানে আমরা লিখবো e1। এখানে v1 আছে, লিখবো e1। আর এখানে কি লিখবো? u2। বুঝছো নাকি বোঝো নাই? কি হবে মনে রাখবা? দুটো টান দিবা, নিচে m1 plus m2। প্রথমে v1 আছে তাই প্রথমে e1 তারপরে u2। ওকে, তারপর আমরা কি করব? উপরে m1 1 আছে তাই m1 minus m2। ওকে, ইনটু দেখো এই পাশে কি লিখবো? 2। এখানে কি আছে? 2 আছে না? 2 into u2। ক্লিয়ার? v1 সমান কি হবে বের করবা? টান দিবা, দিয়ে দুই দিকে m1 plus m2 লিখবা। তারপরে কি করবা? প্রথমে আমরা কি লিখবা? m1 minus e1। এখানে কি? m1 minus m2 into e1। e1 তো এখানে ছিল কিসের জন্য? v1, তাই এখানে e1 আর এখানে u2। তো এখানে u2 হওয়ার জন্য উপরে লিখবো 2m2। বুঝছো? যদি আমাদের এখন v2 সমান বের করতে হয় তাহলে v2 সমান কি লিখবা বলো আমাকে? যে v2 সমান কি লিখবা এটা তোমরা বলো। যে v2 সমান টান দিবা, v2 সমান কি করবা? টান দিবা,
দেওয়ার পর নিচে কি লিখবা, সেম m1 প্লাস m2, নিচে m1 প্লাস m2, তাই না? এখানে কি আছে v2, তাহলে এখানে কি দিবা u2, এখানে ছিল v1 তাই এখানে u1 দিছিলাম, এখানে u2 দিলে এখানে কি হবে e1, তাই না? তারপর v2 সমান এখানে কি লিখবা বলো তো, ওইখানে কি ছিল v1 ছিল তাই প্রথম m1, এখানে যেহেতু v2 তাই এখানে m2 মাইনাস m1, ওকে m2 মাইনাস কি m1 ইনটু এখানে কি 1 আছে না, তাহলে 2m1 e1, e1 আছে তাই m1। বুঝছো? আশা করি এইভাবে যদি মনে রাখো তাহলে সূত্র তোমার আর মুখস্থ করতে হবে না। এটা অনেকে মুখস্থ করতে যাও, এত বড় সূত্র মনে থাকে না। কেমন মনে রাখবা, v1 যদি বের করতে চাও বা v2 যেটাই হোক এখানে দুই দিকে টান দিবা, নিচে m1 প্লাস m2। v1 বের করতে চাইলে প্রথমে e1 তারপরে u2, যেহেতু e1 তাই m1 মাইনাস m2, যেহেতু u2 তাই উপরে m2। ওকে, আমাদের এখন কি বের করতে হবে, এই প্রশ্নে কি বের করতে বলতেছে আমাদের, এই প্রশ্নে বের করতে বলতেছে দ্বিতীয় বস্তুর বেগ, অর্থাৎ v2 এর মান বের করতে হবে। তাহলে v2 সমান আমরা কি লিখবো, দেখো জাস্ট মান বসাই দিব, m2 মানে কত 0.5, m1 মানে কত দেখো তো, m1 মানে কত যে আমাদের 2, তাই না, প্লাস 2 প্লাস কত আমাদের 0.5, জাস্ট মান বসাই দাও। u2 মানে কি বলতো, শেষ বেগ কত 0, প্লাস দেখো u2 এর মান কত 0 প্লাস 2, m1 এর মান কত, m1 এর মান আমাদের 2 কেজি, ইনটু e1 এর মান কত, e1 এর মান আমাদের 3, ডিভাইডেড বাই নিচে m1 প্লাস m2 মানে কত, m1 এর মান 2 আর m2 এর মান 0.5, অর্থাৎ 2 প্লাস 0.5। তাহলে v2 সমান আমরা লিখতে পারি, দেখো কত হয়, উপরে 4 গুণন 3 ডিভাইডেড বাই 2.5, তাহলে 12 ভাগ 2.5 কত হয় বলবে বলো তো, 12 কে যে 2.5 দ্বারা ভাগ দেই, 10 কে 2.5 দ্বারা ভাগ দিলে কত হবে 4, অর্থাৎ 4 এর চেয়ে একটু বড়। দেখো তো অপশনে 4 এর চেয়ে একটু বড় কোনটা আছে, 4.8, তার মানে आंसर হবে 4.8 মিটার পার সেকেন্ড। দেখো তো এই হিসাবের জন্য আমার কি ক্যালকুলেটরের প্রয়োজন হয়েছে, হয় নাই, কারণ আমরা জানি 10 কে যদি আমরা 2.5 দ্বারা ভাগ দিই তাহলে কত হবে 4 হবে, এখানে কত আছে 12, তার মানে 10 এর চেয়ে 4 এর চেয়ে आंसर একটু বড় হবে, 4 এর চেয়ে একটু বড় কোথায় আছে 4.8। ওকে, তারপরটা তোমরা করবা, যে দেখবা কি বলতেছে, প্রথম বস্তুর ভর দ্বিতীয় বস্তুর ভরের তুলনায় অনেক বেশি হলে সংঘর্ষের হার কেমন হবে, মানে প্রথম বস্তুর ভর যদি দ্বিতীয় বস্তুর ভরের চেয়ে অনেক বেশি হয়, অর্থাৎ তোমাকে বলে দিছে যে তোমার কি হইতে হবে, দেখো যে প্রথম বস্তুর ভর মানে m1 এর মান যদি m2 এর চেয়ে অনেক বেশি হয়, m2 এর চেয়ে অনেক বেশি হয়, অর্থাৎ m2 কে আমরা এখন শূন্য ধরে নিব, m2 কে কি ধরবো শূন্য ধরে নিব, কেমন, তো m2 কে যদি শূন্য ধরি, প্রথম প্রশ্ন কি বলতেছে, প্রথম বস্তুটি একই বেগে চলতে থাকবে, প্রথম বস্তু একই বেগে চলতে থাকবে কিনা সেটা আমরা কেমনে বুঝবো, এখানে মান বসাই দিব, অর্থাৎ v1 এর মান কেমন হবে, দেখো তো m2 এর মান যদি শূন্য হয় তাহলে উপরে কি হবে m1, তাই না, ইনটু e1, m2 এর পরিমাণ যদি কি হয় শূন্য হয় তাহলে এখানে কি হবে m1, প্লাস দেখো m2 u2 এর পরিমাণ এখানে প্রশ্নে দেওয়া ছিল না, u2 এর পরিমাণ কত শূন্য, কারণ বস্তুটা আমাদের কি ছিল স্থির বেগে যাচ্ছিল, তাই না, তার মানে এখানে হবে শূন্য, তাহলে আমরা v1 সমান m1 কাটো, v1 সমান আমরা কি লিখতে পারবো e1। বুঝছো নাকি বোঝো নাই, আমরা কি বলতে পারবো যে প্রথম বস্তু একই বেগে চলতে থাকবে, দেখো প্রথম বস্তুর আদি বেগ ছিল e1 এবং শেষ বেগে দেখতেছি e1ই আছে, অর্থাৎ প্রথম বস্তু সেম বেগে চলতে থাকবে। বুঝছো কেমনে করতে হবে, এটা কিন্তু বেস্ট কনসেপচুয়াল। কি বলতেছিল, প্রথম বস্তুর ভর যদি অনেক অনেক বেশি হয়, কার চেয়ে দ্বিতীয় বস্তুর চেয়ে, দ্বিতীয় বস্তুর ভরের চেয়ে প্রথম বস্তুর ভর অনেক অনেক বেশি, তাহলে আমরা বলতে পারবো যে দ্বিতীয় বস্তুর ভর শূন্য, দ্বিতীয় বস্তুর ভর যেহেতু প্রথম বস্তুর ভরের তুলনায় নগণ্য, দ্বিতীয় বস্তুর ভরকে আমরা শূন্য বসাই দিব। তাহলে v1 সমান আমাদের কি হবে, v1 মানে কি প্রথম গাড়ির শেষ বেগ, প্রথম গাড়ির শেষ বেগ সমান কি হবে, m2 এর জায়গায় বসাই দিলাম 0, e1 ছিল, e1 কে এরকমই রাখলাম, m2 এর জায়গায় 0, তাহলে উপরে m1 নিচে m1 কাটলাম। আর এখানে প্রশ্ন আমার দেওয়া আছে দ্বিতীয় গাড়ির আদিবেগ শূন্য, অর্থাৎ u2 এর মান শূন্য, u2 এর মান শূন্য হলে পুরো অংশ শূন্য, এখান থেকে দেখতেছি v1 সমান আমাদের হচ্ছে e1, এখান থেকে কি দেখতেছি v1 সমান e1, অর্থাৎ প্রথম বস্তুর যে বেগ ছিল সেই বেগে প্রথম বস্তু সংঘর্ষের পরে চলতে থাকবে, অর্থাৎ প্রথম বস্তুর আদি বেগ সমান প্রথম বস্তুর শেষ বেগ, e1 সমান v1, এটা দ্বারা নির্দেশ করতেছে প্রথম বস্তুর আদিতে বেগ যা ছিল প্রথম বস্তুর সংঘর্ষের পরেও সেম বেগে চলতে থাকবে। ওকে, তাহলে 1 নাম্বার সঠিক। তারপরে বলতেছে দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর একই বেগে চলতে থাকবে, এই যে এখানে বসাই দিবা v2, এখানে m2 এর জায়গায় বসাই দিবা 0 দিয়ে দেখবা কি হবে, এখানে আমাদের একই বেগে চলতে থাকবে না, এটা আমাদের এটা হবে 1 আর 3। বুঝছো কি হবে 1 এবং 3, এটা হবে দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর একই বেগে চলতে থাকবে না, কিভাবে চলতে থাকবে না, এখানে বসাই দিবা, কিন্তু কি করবা, দেখো u2 এর মান শূন্য, u2 এর মান যদি শূন্য হয় তার মানে এই পুরো অংশ আমাদের আসবে কত, এই পুরো অংশ আসবে শূন্য, আর এখানে কি করবা 2m1 e1, তার মানে উপরে কত হবে 2m1 e1, তাই না, নিচে কি m2 এর পরিমাণ শূন্য, তার মানে নিচে কি m1 কাটো, তাহলে দেখো v2 সমান কি হচ্ছে, v2 সমান 2u2, তার মানে v2 সমান আমরা বলতে পারবো 2u2। ক্লিয়ার, v2 সমান আমরা কি বলতে পারবো 2u2, অর্থাৎ প্রথম গাড়ির শেষ বেগ প্রথম গাড়ির আদি বেগের কত দ্বিগুণ, প্রথম গাড়ির আদি বেগের কত দ্বিগুণ, দেখো তাহলে দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর দ্বিগুণ বেগে চলতে থাকবে। বুঝলা কি হলো, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে v2 এর মান বের করতে চাচ্ছি,
তাই না? তাহলে আমাদের ইউটির পরিমাণ শূন্য জানি, তাহলে এখানে শূন্য বসা দিলে পুরো অংশ শূন্য হবে। এখানে কি থেকে যায় 2m1 a1, উপরে 2m1 a1 থেকে গেছে, নিচে m2 এর পরিমাণ শূন্য বসাই দিবা, তাহলে কি হবে m1 নিচে m1 উপরে m1 কাটো, তাহলে v2 সমান কি পাচ্ছি 2e1, অর্থাৎ দ্বিতীয় বস্তুর শেষ বেগ হবে প্রথম বস্তুর দ্বিগুণ। বুঝছো? তাহলে কোনটা হবে 1 এবং 3। ক্লিয়ার না? এটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, এটা অনেক কনসেপচুয়াল একটা ম্যাথ। আশা করি তোমাদের এটা বোঝাইতে পারছি। যে বলতেছে প্রথম বস্তুর ভর যদি দ্বিতীয় বস্তুর ভরের চেয়ে অনেক বেশি হয়, অর্থাৎ দ্বিতীয় বস্তুর ভরকে আমরা নগণ্য ধরবো, মানে m2 এর পরিমাণ ধরবো 0। m2 এর পরিমাণ 0 হলে v1 এর মান কি হচ্ছে e1 এর সমান, অর্থাৎ প্রথম বস্তুর শেষ বেগ হবে প্রথম বস্তুর আদি বেগের সমান। প্রথম বস্তুর আদি বেগ যা ছিল সংঘর্ষের পরে সেম বেগে যাইতে থাকবে। v2 সমান বের করতেছি, v2 সমান দেখতেছি 2e1, অর্থাৎ দ্বিতীয় বস্তুর শেষ বেগ হবে প্রথম বস্তুর বেগের দ্বিগুণ। ক্লিয়ার? আশা করি তোমাদের এটা বোঝাইতে পারছি। পরটা দেখো, কেন্দ্রমুখী বলের রাশিমালা। কেন্দ্রমুখী বলের রাশিমালা কি জানি? f সমান mv স্কয়ার বাই r। f সমান আমরা কি জানি? mv স্কয়ার বাই r, অথবা m ওমেগা স্কয়ার r। কি জানি? অথবা m ওমেগা স্কয়ার r, তাই না? অথবা m ওমেগা স্কয়ার r। কই থেকে আসছে তোমাদের একটু আগেই দেখাই দিয়েছে। দেখো mv স্কয়ার বাই r আছে, খ নাম্বার। পরেরটা দেখো প্রশ্ন, যে করিম পরীক্ষাগারে 1 মিটার দীর্ঘ এবং 2 কেজি ভরের একটা সরু এবং সুষম দণ্ডের প্রথমে মধ্যবিন্দু এবং দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে নির্ণয় করে। কেমন প্রশ্ন বলতেছে? প্রথম ক্ষেত্রে দণ্ডটির জড়তার ভ্রামক কত, মানে প্রশ্ন বলতেছে তোমার এরকম একটা দণ্ড ছিল, তো করিম প্রথমে কি করছে? করিম প্রথমে যে এরকম কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এই বস্তুটার জড়তার ভ্রামক নির্ণয় করছে, ও পরে আবার কি করছে? এরকম একটা এই যে ব্যাসের প্রান্তবিন্দু দ্বারা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করছে। প্রথম ক্ষেত্রে কি করছে? কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, মানে যে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করছে। তো এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র কি বলতো? মনে রাখবা, দেখবা বই এটা চার্ট দেওয়া আছে তোমাদের। কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর, আমাদের দণ্ডাকার বস্তুর জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র 1/12 ml²। এটা কোনটা? কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। অক্ষটা যখন এরকম এই পাশে চলে আসবে, মানে ব্যাসের প্রান্তবিন্দু হবে, অক্ষ যদি ব্যাসের প্রান্তবিন্দু হয় তখন জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র আমাদের দেখো, অক্ষটা যদি কি হয়? ব্যাসের প্রান্তবিন্দু, অর্থাৎ অক্ষটা যদি এরকম হয় এক প্রান্ততে যায়, তখন জড়তার ভ্রামক আই নির্ণয়ের সূত্র 1/3 ml²। এটা মনে রাখবা। সরু সুষম দণ্ডের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র 1/12 ml²। এক প্রান্ততে গেলে 1/3 ml²। ওকে, তাহলে প্রশ্নে কি বলতেছে? প্রথম ক্ষেত্রে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যায়, তাহলে 1/12 ml²। দেখো m এর মান কত দেওয়া আছে? 2 কেজি, তাহলে এখানে কি করবা? 1/12 ইনটু m এর মান 2। দেখো বস্তুটার দৈর্ঘ্য কত দেওয়া আছে? 1 মিটার, তাহলে 1 এর উপর স্কয়ার করলে কত হবে? 1। 2 দ্বারা 12 কাটলে কত হবে? 6, তার মানে 1/6। 6 কে 1 দ্বারা তুমি যদি ভাগ দাও কত হবে? 0.167। ওকে, বুঝছো না কি বলতেছে? করিম এরকম একটা সরু সুষম দণ্ডের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে প্রথমে জড়তার ভ্রামক নির্ণয় করে, পরে আবারও একটা ব্যাসের প্রান্তবিন্দু দ্বারা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করে। তো কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে সরু সুষম দণ্ডের জন্য জড়তার ভ্রামক কি হয় এটা তোমাকে জানতে হবে। কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক 1/12 ml², এক প্রান্ততে গেলে 1/3 ml²। ওকে, আশা করি তোমাদের এটা ক্লিয়ার করতে পারছি। দেখো এই প্রশ্নে কি বলতেছে? ঘূর্ণয়ন অক্ষ এক প্রান্তে হলে চক্রগতির ব্যাসার্ধ কি হবে? প্রথমে আমাদের কি ছিল? যদি ঘূর্ণয়ন অক্ষ কেন্দ্রগামী অক্ষ দ্বারা যদি আমরা ঘূর্ণয়ন অক্ষ বের করি, তাই না? কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যে আমাদের চক্রগতির ব্যাসার্ধ কেমন ছিল, এবং এখন যদি আমরা এক পাশ দ্বারা দিই, অর্থাৎ ব্যাস বরাবর দিই, তাহলে আমাদের চক্রগতির ব্যাসার্ধ কেমন হবে? তো প্রথমে মনে করো আমাদের যে প্রথম ক্ষেত্রে আমাদের চক্রগতির ব্যাসার্ধ mk² সমান কি লিখতে পারবো? প্রথমে আমরা কোন অক্ষ দ্বারা গেছিল বলতো? কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। তাহলে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে গেলে কি হবে? 1/12 ml²। ওকে, এটা আমাদের কোন ক্ষেত্রে? প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করছি? দ্বিতীয় ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ m2 কেটির উপর স্কয়ার সমান কি হবে বলতো? দ্বিতীয় ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ সমান হবে আমাদের 1/3 কি ml²। বুঝলা কি হইলো? দেখো প্রথম ক্ষেত্রে আমরা চক্রগতির ব্যাসার্ধ mk1 এর উপর স্কয়ার লিখলাম। প্রথম ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ সমান আমরা লিখতে পারবো 1/12 ml², কারণ আমাদের কি যাচ্ছিল? আমরা এক মধ্যবিন্দু দ্বারা যাচ্ছিল, দণ্ডটার কি মধ্যবিন্দু দ্বারা আমাদের যাচ্ছিল। দণ্ডটার যদি মধ্যবিন্দু দ্বারা যায়, মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি m/12 l², এবং এক প্রান্তগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি 1/3 ml²। তাই দ্বিতীয় ক্ষেত্রে এটা প্রযোজ্য হলো। এবার 2 কে 1 দ্বারা ভাগ দাও, তাহলে কি হবে? দেখো m k2 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই m k1 এর উপর স্কয়ার ইকুয়াল টু উপরে কত? 1/3 ml², নিচে কত? 1/12 ml²। বুঝছো? ml² কাটো, কাটো, তাহলে উপরে কি থাকতেছে? k2 এর উপর স্কয়ার
উপরে আমাদের থাকতেছে কি বলতো, উপরে আমাদের থাকতেছে কে2 এর উপর স্কয়ার, নিচে থাকতেছে কে1 এর উপর স্কয়ার ইকুয়াল টু, দেখো 12 যদি উপরে ওঠে তাহলে উপরে কি হবে 12, নিচে হবে 3, 12 কে 3 দ্বারা কাটো কত হবে 4, স্কয়ার করে পাশে পাঠিয়ে দাও তাহলে কত হবে রুট, তার মানে কে2 সমান আমরা লিখতে পারবো 2k1। বুঝছো? তাহলে আমাদের চক্রগতির ব্যাসার্ধ কি হবে, প্রথমটার চক্রগতির ব্যাসার্ধের দ্বিগুণ হবে, आंसर হবে খ নাম্বার। ক্লিয়ার? প্রশ্নে কি বলতেছে যে প্রথমে ওই দণ্ডের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে আমরা যদি চক্রগতির ব্যাসার্ধ বের করি এবং এক প্রান্তগামী অক্ষের সাপেক্ষে যদি চক্রগতির ব্যাসার্ধ বের করি, তাহলে প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে যে চক্রগতির ব্যাসার্ধ বের করলাম এইটা প্রথমটা কত গুণ হবে। ওকে, তাহলে আমরা বের করতেছি। দেখো প্রথম ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ m k1 এর উপর স্কয়ার সমান 1/12 ml স্কয়ার, কারণ আমাদের প্রথমে কি গেছিল কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতেছি m k2 এর উপর স্কয়ার, m k2 এর উপর স্কয়ার সমান কত 1/3 ml স্কয়ার। ওকে, k2 মানে কি দ্বিতীয় ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ, 2 কে 1 দ্বারা ভাগ দিলাম, তাই 2 কে 1 দ্বারা ভাগ দিলাম, ml স্কয়ার কাটলাম, কাটার পরে দেখতেছি k2 এর উপর স্কয়ার বাই k1 এর উপর স্কয়ার সমান কত আসতেছে 4, স্কয়ার করে পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কি হবে 4 এর উপর রুট করলে কত হবে 2, k1 ওই পাশে গেল তাহলে 2k1, অর্থাৎ আমাদের দ্বিতীয় ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ হবে প্রথমটার দ্বিগুণ। ওকে, পরের মান দেখো বলের ঘাত কি বলতো, বলের ঘাত কি বল এবং এর ক্রিয়াকালের গুণফল, বলের ঘাত যে সমান জানি আমরা f * t, তার মানে 1 নাম্বার আমাদের সঠিক আছে। তারপরে দেখো তো ভরবেগের পরিবর্তন, নাকি ভরবেগের পরিবর্তনের হার আমরা কি জানি বলতো, আমাদের বলের ঘাত কি ছিল, বলের ঘাত ছিল আমাদের f * t, মানে বল এবং কি বলতো সময়ের গুণফল, অথবা এখান থেকে আমরা লিখতে পারতাম কি m * v - u, অর্থাৎ চক্রগতির ব্যাসার্ধ সমান আমাদের বল এবং এদের সময়ের গুণফল, অথবা আমাদের কি বল এবং অথবা ভর এবং বেগের পরিবর্তনের গুণফল, এটাকে আমরা বলতে পারি ভর বেগের পরিবর্তন, তাই না? তাহলে আমরা কি হইলো বলতো, আমরা বলের ঘাতকে আমরা বলতে পারবো বল এবং সময়ের গুণফল। বলের ঘাতকে কি বলবো, যে আমরা যেই বল প্রয়োগ করতেছি এবং যেই সময় ধরে প্রয়োগ করতেছি তাদের গুণফলকে বলবো বলের ঘাত, অর্থাৎ J = f * t, এটা সমান আমরা বলতে পারবো m ∇v, মানে ভর বেগের পরিবর্তন। m ∇v কে কি বলতে পারবো, ভর বেগের পরিবর্তন। ওকে, তাহলে অ্যানসার কোনটা হবে আমাদের, এই 1 নাম্বার হবে এবং 2 নাম্বার হবে। ভরবেগের পরিবর্তন এবং বল এবং সরণের ক্রিয়াকালের গুণফলকে আমরা বলতে পারি কি বলের ঘাত। আমরা কি ভরবেগের পরিবর্তনের হারকে বলতে পারবো, হার মানে বুঝবা টি দ্বারা ভাগ দেওয়া, এটাকে যদি আমরা টি দ্বারা ভাগ দিই তাহলে এটা কি আমাদের বলের ঘাত হবে, হবে না, তখন সেটা হয়ে যাবে কি বল। কেমন বল, তখন আমাদের কি হবে বল, ভরবেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি বল। ওকে, তার মানে আমাদের সঠিক অ্যানসার 1 এবং 2। পরটা দেখো, কোন চাকার জড়তার ভ্রামক 10 কেজি মিটার স্কয়ার, চাকাটিতে 10 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োগ করতে হবে। টর্ক টাও সমান আমরা কি জানি, টাও সমান আমরা কি জানি বলো, টাও সমান জানি আই আলফা, টর্ক টাও সমান আমরা জানি আই আলফা, তাই না? টর্ক টাও সমান কি জানি আই আলফা। দেখো প্রশ্নে কার মান দেওয়া আছে, জড়তার ভ্রামক আই এর মান দেওয়া আছে, তারপরে বলতেছে আলফার মানও দেওয়া আছে, জাস্ট কি করবা গুণ করে দিবা, 10 × 10 কত হবে 100 নিউটন। ওকে, পরেরটা টর্কের অপর নাম কি, টর্কের অপর নাম আমাদের ঘূর্ণয়ন বল, টর্কের অপর নাম কি ঘূর্ণয়ন বল, অথবা দ্বন্দ্বও বলতে পারি, দ্বন্দ্বের ভ্রামকও বলতে পারি। টর্কে কেমন, টর্কের অপর নাম কি ঘূর্ণয়ন বল, মনে রাখবা। তারপর দেখো পরের প্রশ্ন, একটা চাকার ভর 10 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ 0.5 মিটার, এর জড়তার ভ্রামক কত। চাকার জন্য জড়তার ভ্রামক নির্ণয় সূত্র কি i = mr², i = কত mr², তাই না? m এর মান কত, m এর মান 10 ইনটু r এর মান কত, r এর মান কি দেখো তো 0.5, 0.5 এর উপর স্কয়ার করবা, করে আসলে করে দেখবা 0.125 আসতেছে, 0.125 কে 10 দ্বারা গুণ করলে হবে 2.5, आंसर হবে 2.5 কেজি মিটার স্কয়ার। বুঝছো না জড়তার ভ্রামক কোন বস্তুর জন্য জড়তার ভ্রামক কি, এটা এই যে ছক দেওয়া আছে তোমাদের বই দেখবে একটা ছক দেওয়া আছে, ছকটা খুব সুন্দর করে মুখস্থ করবা, এখান থেকে এমসিকিউ আসে প্রত্যেক বছর আছে জড়তার ভ্রামক থেকে, যে চাকার জন্য জড়তার ভ্রামক কি, বৃত্তাকার চাকতির জন্য কি, ফাঁপা গোলকের জন্য জড়তার ভ্রামক কি, বা আমাদের সরু সুষম দণ্ডের জন্য জড়তার ভ্রামক কি, এগুলা ভালো করে পড়বা। ওকে, চলো পরের বস্তু দেখো, একটা ভারী বস্তুর ভর অপর একটা হালকা বস্তুর ভরের কত দ্বিগুণ, তার মানে এই ভারী বস্তুর ভর মনে করো 2m, হালকা বস্তুর ভর কত, হালকা বস্তুর ভর m, হালকা বস্তুর ভর m, ভারী বস্তুর ভর 2m, কেমন হালকা বস্তুর ভর m, ভারী বস্তুর ভর 2m। বলতেছে বস্তু দুটি ভরবেগ সমান, তাহলে হালকা এবং ভারী বস্তুদ্বয়ের বেগের অনুপাত কত। বস্তুটার কি সমান, ভরবেগ সমান, আমরা লিখতে পারি, দেখো আমরা কি লিখতে পারবো p1 = p2, প্রথম বস্তুর ভরবেগ এবং দ্বিতীয় বস্তুর ভরবেগ সমান, অর্থাৎ প্রথম বস্তুর ভর কত দেখো তো 2m ইনটু v1 = দ্বিতীয় বস্তুর ভর কত দেখো তো m ইনটু v2, উভয় দিক থেকে mm কাটো, তাহলে v1/v2 সমান কত হচ্ছে
v1/v2 সমান কত 1/2 না, অ্যান্সার কত 1/2। বুঝছো নাকি বোঝা নেই? না ভুল হয়েছে এখানে, দেখো 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 ভুল হয়েছে, এটা হয় নাই। এটা কেমনে হবে? কি বলতেছে হালকা এবং ভারী বস্তুর ভর, তাই না? হালকা বস্তুর, তার মানে আমাদের v2/v1 বের করতে হবে। তো এখান থেকে v2/v1 সমান আমরা কি লিখতে পারবো? দেখো v2/v1, v2/v1 আমাদের বের করতে হবে, অর্থাৎ 2/1। v2/v1 সমান কত হবে 2:1, তার মানে খ নাম্বার। বুঝছো, হালকা এবং ভারী বস্তুর অনুপাত বের করতে বলতেছে। হালকা মানে কি, আমরা হালকা বস্তু কোনটা ধরছি m2 না, তার মানে এই বস্তুর ভর এবং প্রথম বস্তুর ভরের অনুপাত, একদম ইজি। পরটা বলতেছে বস্তু দুটোর গতিশক্তির অনুপাত বের করো। গতিশক্তি ইকে সমান কি জানি বলো? ইকে সমান আমরা জানি p²/2m। গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্কের যে সূত্র, ইকে ইকুয়াল টু কি p²/2m। আমরা জানি ইকে ইকুয়াল টু কি লেখা যায় p²/2m, তাই না? ইকে সমান p²/2m। তো বস্তু দুটোর গতিশক্তির অনুপাত নির্ণয় করতে বলতেছে। কেমনে করবা? বস্তু দুটোর কি সমান? ভর সমান, তাই না? বস্তু দুটোর কি দেখো ভরবেগ সমান, বস্তু দুটোর কি ভরবেগ সমান। তাহলে এখন বলতেছে বস্তু দুটোর গতিশক্তির অনুপাত কত হবে? তো গতিশক্তির অনুপাত কত হবে বলো? ইকে সমান আমরা কি লিখতে পারবো? ইকে সমান আমরা ভরকে কি করছি? ভরকে দ্বিগুণ করছি না? ভরকে কি করছি? দ্বিগুণ করছি। তার মানে আমার ইকে সমান লিখতে পারবো কত? দ্বিগুণ যদি করি এর পরিমাণ কত হবে 2, 2 গুণন 2 মানে কত বলো তো? গতিশক্তির অনুপাত কত হবে 1:2। গতিশক্তির অনুপাত কত 1:2। বুঝছো নাকি বোঝা নাই বলো? বস্তু দুটোর গতিশক্তির অনুপাত নির্ণয় করতে বলছে। ইকে সমান আমরা কি জানি p²/2m। ইকে সমান কি জানি p²/2m। তো p সমান আমরা ভর কি করছি? প্রথম ক্ষেত্রে দ্বিগুণ করছি, ভরের মান জাস্ট 2 বসাই দিলাম, দিলে হবে। ওকে, চলো পরের মান দেখি। দেখো ঘড়ির কাঁটার রৈখিক বেগ, রৈখিক বেগ মানে কি ভি, বেগটা আমরা কি জানি বলো ওমেগা। বেগ সমান কি জানি ওমেগা। দেখো প্রশ্নে কার মান দেওয়া আছে? চিত্রে প্রদর্শিত ঘড়ির কাঁটা ঘন্টার কাঁটা নির্দেশ করতেছে, ঘন্টার কাঁটা নির্দেশ করতেছে, মনে রাখবা। এবং এর দৈর্ঘ্য দেওয়া আছে, তাই না? অর্থাৎ আর এর মান দেওয়া আছে কত 15 সেন্টিমিটার। সেন্টিমিটারকে কি বানাবা মিটার বানাবা, সেন্টিমিটারকে মিটার বানাইলে 10⁻²² দ্বারা গুণ করতে হয়। ওমেগার মান দেওয়া আছে? দেওয়া নাই। ওমেগা সমান আমরা কি জানি 2π/t। টি এর মান এখানে কত হবে বলো সবাই বলো? টি এর মান কত হবে? ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটার পর্যায়কাল কত 60 মিনিট, মিনিটকে সেকেন্ড বানাইতে 60 দ্বারা গুণ করতে হয়, অর্থাৎ টি এর মান হবে 3600। এটা কি বুঝছো না বোঝা নাই বলো তো? যে ওমেগা সমান আমরা জানি 2π/t। টি মানে কি? টি মানে পর্যায়কাল, ঘন্টার কাঁটার পর্যায়কাল কত 3600 সেকেন্ড, ইনটু আর এর মান দেওয়া আছে, জাস্ট ক্যালকুলেটরে বসাই দিবা, দিয়ে দেখবে অ্যানসার হয়তো বা এটা আসবে। বসাই দিতে পারবা না? 2π/t 3600, 15 গুণন 10⁻², ক্যালকুলেটরে বসাই দিলে হয়ে যাবে। এরপরেরটা কাঁটাটির কৌণিক বেগ। কৌণিক বেগ মানে কি বলতো ওমেগা। ওমেগা সমান আমরা কি জানি বলতো? ওমেগা সমান আমরা জানি v/r। ওমেগা সমান কত v/r। দেখো ব্যাসার্ধের সমানুপাতিক, ওমেগা কি ব্যাসার্ধের সমানুপাতিক না? ব্যাসার্ধের কি ব্যস্তানুপাতিক, তার মানে 1 নাম্বার হচ্ছে না। রৈখিক বেগ এবং ব্যাসার্ধের অনুপাতের সমান, এই যে হ্যাঁ রৈখিক বেগ এবং ব্যাসার্ধের অনুপাতের সমান। কৌণিক বেগ ঠিক আছে, এবং আবর্তনকালের ব্যস্তানুপাতিক। আবর্তনকালের ব্যস্তানুপাতিক কি? হ্যাঁ ওমেগা সমান আমরা জানি 2π/t লেখা যায়। দেখো ওমেগা সমান 2π/t, তার মানে ওমেগা আবর্তনকালের কি বলতো ব্যস্তানুপাতিক। এটা মনে রাখবে, এখন লিখে দিচ্ছি। দেখো ওমেগা সমান কি কি লেখা যায়, এটা খুব ভালো করে মনে রাখবে। এখান থেকে একটা, এই সূত্র থেকে একটা তুমি এমসিকিউ পাবাই, এমসিকিউ একটা তুমি এই সূত্র থেকে পাবাই পরীক্ষায়। দেখো ওমেগা সমান আমরা কি লিখতে পারি? দেখো ওমেগা সমান আমরা লিখতে পারি 2π/t। টিটা কি পর্যায়কাল, অথবা ওমেগা ইকুয়াল টু 2π, ওমেগা ইকুয়াল টু 2πn/t। ওমেগা ইকুয়াল টু কি লিখতে পারি 2πn/t। এনটা কি? এন আমাদের ঘূর্ণয়ন সংখ্যা। মনে একটা বলতেছে প্রশ্নে পাখা 1 মিনিটে তোমার 10 বার ঘোরে। 1 মিনিটে কয়বার ঘোরে? 10 বার। এন আমাদের সেই ঘূর্ণয়ন সংখ্যা 10। আর এইটিটা কি? এইটি কিন্তু পর্যায়কাল না, এটা আমাদের ঘুরতে কত সময় লাগে সেটা। অথবা ওমেগা সমান আমরা লিখতে পারি 2πf। এটা কি ফ্রিকোয়েন্সি। ওকে, ওমেগা সমান 2π/t, ওমেগা সমান 2πn/t, ওমেগা সমান 2πf লেখা যায়। অথবা ওমেগা সমান লিখতে পারি θ/t। ওমেগা সমান কি লিখতে পারি θ/t। এছাড়া ওমেগা সমান আমরা কি লিখতে পারি? ওমেগা সমান লিখতে পারি vr। ওমেগা সমান কি লিখতে পারি v/r। ওমেগা সমান আমরা লিখতে পারি যে v/r। ওমেগা সমান আমরা লিখতে পারি v/r। ওকে, অথবা ওমেগা ইকুয়াল টু আলফা। এই বিষয়গুলো মনে রাখবো। ওমেগা সমান কি কি লেখা যায়? ওমেগা সমান 2π/t, ওমেগা ইকুয়াল টু 2πn/t, ওমেগা ইকুয়াল টু 2πf, ওমেগা ইকুয়াল টু θ/2, ওমেগা ইকুয়াল টু v/r, ওমেগা টু আলফা। ওকে, তাহলে চলো আমরা পরের দেখো। পরের প্রশ্নে কি বলতেছে? নির্দিষ্ট ভরের কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে? জড়তার ভ্রামক সমান আই সমান কি জানি আমরা? আই সমান 1/2 m r², তাই না? আই সমান 1/2 m r²। আর কি করছো তুমি? অর্ধেক করছো। অর্থাৎ ব্যাসার্ধ কি করছো? অর্ধেক করছো। ব্যাসার্ধ যদি অর্ধেক করো, আর এর জায়গায় কি বসাই দিবা 1/2, তার মানে আমরা কি পাবো 1/2 m r²। r² জায়গায় যদি আমরা 1/2 বসাই দিই কি পাবো 1/4। তো দেখো তো আমাদের জড়তার ভ্রামক কত হবে 1/4 অংশ। জড়তার ভ্রামক কত হবে 1/4 অংশ।
দেখো ওমেগার অংশ মানে কি 1/4। বুঝছো নাকি বোঝো না? আশা করি সবাই এটা বুঝছো। চলো পরের ম্যাথ দেখি। দেখো এই ম্যাথে কি বলতেছে, জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি হলো, জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি আমরা সবাই জানি যে ভরবেগের নিত্যতা, রৈখিক ভরবেগের কিন্তু নিত্যতা। কেমন? রৈখিক ভরবেগের নিত্যতা। পরেরটা, 20 মিটার উঁচু হইতে একটা বল ফেলে দেওয়া হলো, নিচে বালির মধ্যে 1 মিটার ঢুকে গেল। কার মধ্যে ঢুকে গেল? বালির মধ্যে 1 মিটার ঢুকে গেল। এখন বলতেছে কেবলমাত্র ভরবেগ সংরক্ষিত থাকবে। বলতো ভরবেগ কোথায় সংরক্ষিত থাকে? সব সিস্টেমে ভরবেগ সংরক্ষিত থাকে। আমরা জানি সংঘর্ষটা স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক যাই হোক না কেন ভরবেগ সংরক্ষিত থাকে। গতিশক্তি কোন ক্ষেত্রে সংরক্ষিত থাকে? গতিশক্তি আমাদের কেবল স্থিতিস্থাপক সিস্টেমে সংরক্ষিত থাকে। গতিশক্তি কোথায় সংরক্ষিত থাকে? কেবল স্থিতিস্থাপক সিস্টেমে আমাদের গতিশক্তি সংরক্ষিত থাকে। তার মানে এটা বুঝতে হবে যেটা আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ। বলতো এটা স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক? অবশ্যই অস্থিতিস্থাপক। কিসের জন্য? দেখো এখানে কি করতেছে, বালি বাধা দিচ্ছে, মানে কি এখানে আমাদের ঘর্ষণ বল কাজ করতেছে। তো কোথাও যদি ঘর্ষণ বল কাজ করে তাহলে সেই বলটা কি হয়ে যায়? সেই সংঘর্ষ কি হবে বলতো? অস্থিতিস্থাপক। আমাদের স্থিতিস্থাপক হইতে পারবে না। মনে রাখবা স্থিতিস্থাপক হওয়ার জন্য আমাদের কি হইতে হবে? কোনো বাধা থাকা যাবে না। স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য কোনো বাধা থাকা যাবে না, অর্থাৎ বাধা দানকারী কোনো বল থাকা যাবে না। বাধা দানকারী বল বা ঘর্ষণ বল থাকলে সেই সংঘর্ষ স্থিতিস্থাপক হবে না, সেটা কি হবে? অস্থিতিস্থাপক হবে। আবার তোমাকে দেখবে অনেক সময় বলে যে দুইটা গাড়ি পরস্পরের সংঘর্ষে লিপ্ত হয়ে একই দিকে চলতে থাকে। তো দুইটা গাড়ি পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়ে যদি একই দিকে যায় তাহলে সেই সংঘর্ষটা কি হবে? অস্থিতিস্থাপক। মনে রাখবা সংঘর্ষে লিপ্ত হয়ে একই দিকে গেলে অস্থিতিস্থাপক, এবং কোথাও যদি বাধা থাকে সেই সংঘর্ষ অস্থিতিস্থাপক। তো বালুর মধ্যে 1 মিটার ঢুকে গিয়ে কি হয়ে থেমে গেল, বালু কি করতেছে? বাধা দিচ্ছে। তার মানে এটা কি? অস্থিতিস্থাপক সংঘর্ষ। তার মানে এখানে গতিশক্তি সংরক্ষিত থাকবে না। বুঝছো? তাহলে দেখো এক্ষেত্রে কি কেবল ভরবেগ সংরক্ষিত থাকবে? হ্যাঁ এটা ঠিক আছে। গতিশক্তি সংরক্ষিত থাকবে না, এটা ঠিক নাই। ভরবেগ এবং গতিশক্তি উভয় সংরক্ষিত থাকবে না, এটাও ঠিক নাই। তার মানে অ্যান্সার হবে এ নাম্বার। বুঝছো? কেবল ভরবেগ সংরক্ষিত থাকবে। পরের ম্যাথ, 0.5 কেজি ভরের একটা ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে দিকে লম্বভাবে একটা ব্যাটকে আঘাত করলো এবং বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে প্রতিক্ষিপ্ত হলো। বলের দ্বারা ব্যাটের উপর প্রযুক্ত বলের ঘাত কি বের করতে বলতেছে? বলের ঘাত। বলের ঘাত সমান তুমি কি জানো বলো? বলের ঘাত সমান তুমি কি জানো? J ইকুয়াল টু FT অথবা MV মাইনাস ইউ। বলের ঘাত সমান তুমি এটা জানো, বলের ঘাত J ইকুয়াল টু FT অথবা MV মাইনাস ইউ। আমরা দেখছি এটা। দেখো প্রশ্নে মান দেওয়া আছে, এম এর মান কত? 0.5 কেজি মানে কত? 1/2 ইন্টু ভি। ভি মানে কি? শেষ বেগ। তুমি দেখো কি করছো, 30 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছো, তাই না? এবং কত বেগে ফিরে আসছে? 20 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসছে। তাহলে কি হবে বলতো? এখানে একটা ঝামেলা আছে। দেখো প্রশ্নে কি বলতেছে, তাহলে তুমি কি ভিটুর মান কি ধরবা? 20, ভি এর মান ধরবা 20 আর ইউ কে ধরবা 30। ধরলে হবে না। কিসের জন্য হবে না? কারণ এখানে কি বলে দিচ্ছে? দিক বিপরীত। তুমি 30 মিটার পার সেকেন্ড বেগে কি করলা? আঘাত করলা, ঠিক আছে, কিন্তু বিপরীত দিক থেকে যে এত মিটার পার সেকেন্ড বেগে যে ফিরে আসছে, তুমি এই দিক বরাবর বেগ দিছো 30 আর এই দিক বরাবর কি কাজ করতেছে? 20। দুইটার দিক কি পরস্পর বিপরীত। তো কোথাও যদি বিপরীত দিকে বলে তাহলে সেখানে অবশ্যই মাইনাস নিতে হবে। একটাকে পজিটিভ ধরলে আর একটাকে নেগেটিভ নিতে হবে, কারণ বেগ আমরা জানি ভেক্টর রাশি। ওকে, তোমাকে যদি এমন বলা হয় একটা বলকে তুমি 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলা, ব্যাট দ্বারা আঘাত করলা, বল তোমার দেওয়ালের সঙ্গে বাধা পেয়ে বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ডে ফিরে আসলো। তার মানে তখন কি বলতেছে? একটাকে তুমি 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলা, বাধা পেয়ে বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ডে ফিরে আসলো। তার মানে কি? পরস্পর দুইটা বেগ বিপরীত দিকে কাজ করতেছে। বিপরীত দিকে কাজ করলে একটাকে নেগেটিভ ধরতে হবে। ওকে, তাহলে তুমি কোনটাকে নেগেটিভ ধরবা সেটা তোমার বিষয়। দেখো শেষ বেগ কত? আমি প্রথমটাকে নেগেটিভ ধরলাম। শেষ বেগ কত? আমাদের শেষ বেগ 20। শেষ বেগ 20, প্রথমটাকে কি ধরতেছি? -30। তাহলে মাইনাসে কি হবে? +30। 30 আর 20 কত? 50। 50 ভাগ 2 কত? 25। তার মানে आंसर হবে 25 নিউটন। বুঝছো নাকি বোঝা নাই? বলের ঘাত যে সমান আমরা জানি MV মাইনাস ইউ। ভি শেষ বেগ কত? দেখো তো শেষ বেগ দেওয়া আছে 20, আদি বেগ কত? 30। তো আদি বেগকে আমরা কি ধরলাম? নেগেটিভ ধরলাম, কারণ বলতেছে দুইটা বেগ পরস্পর বিপরীত দিকে কাজ করবে। বিপরীত দিকে কাজ করলে একটা বেগকে পজিটিভ ধরলে আরেকটাকে নেগেটিভ ধরতে হবে। তোমার যেটা ইচ্ছা পজিটিভ নেগেটিভ ধরতে পারো, এখানে কোনো প্রবলেম নেই। পরের ম্যাথ দেখো কি বলতেছে, সুষম গতিবেগে চলন্ত একটা বস্তুর উপর কি হয় বলতো? সুষম গতিতে যদি চলতে থাকে তার উপর নেট বলের পরিমাণ 0। বেগ যদি সুষম বেগে চলতে থাকে, অর্থাৎ বেগ যদি সমবেগ হয়, নেট বলের পরিমাণ 0। তাহলে কি হবে দেখো তো? এর উপর নেট বলের পরিমাণ হবে 0। ওকে, বলের মাত্রা বের করবা। বলের ভ্রামকের সমীকরণ কোনটা বলতো? বলের ভ্রামক সমান আমরা কি লিখতে পারি? বলের ভ্রামক দেখো টাও ইকুয়াল টু আমরা r + f লিখতে পারি, এটা ঠিক আছে। তবে টাও ইকুয়াল টু i আলফা এটাও লিখতে পারি। এরপরে
টাউ ইকুয়াল টু ডিএল বাই ডিটি এটাও লিখতে পারি, অর্থাৎ আমাদের তিনটাই ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন, কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আমরা কি জানি বলতো, আই ওমেগা। কৌণিক ভরবেগ অর্থাৎ ভর এবং বেগের গুণফল। আমাদের রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ কি ছিল বলতো, রৈখিক ভরবেগ ভি সমান পি সমান যদি এম ভি হয়, তাহলে কৌণিক ভরবেগ এম এর জায়গায় আই, ভি এর জায়গায় ওমেগা, অথবা কৌণিক ভরবেগ আমরা দেখছি এম ভি আর হয়, তাই না? দেখো তো কোনটা আছে, আই ওমেগা আছে, তার মানে অ্যান্সার কোনটা হবে, এ নাম্বার। ক্লিয়ার? তাহলে সঠিক অ্যান্সার কোনটা, এ নাম্বার। পরের ম্যাথ, কৌণিক ভরবেগের ক্ষেত্রে আমরা কি জানি, এল ইকুয়াল টু আর প্লাস পি। হ্যাঁ ঠিক আছে। কৌণিক ভরবেগ একটা ভেক্টর রাশি, হ্যাঁ কৌণিক ভরবেগ একটা ভেক্টর রাশি, এটাও ঠিক আছে। কৌণিক ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তো কৌণিক বেগের একক কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার নাকি আমরা একটু দেখি। দেখো কৌণিক ভরবেগ আমরা কি লিখতে পারি, এম ভি আর, এম এর একক কি কেজি, ভি এর একক কি মিটার পার সেকেন্ড, দূরত্বের একক কি বলতো, দূরত্বের একক কি মিটার, অর্থাৎ কেজি মিটার স্কয়ার, কেজি মিটার স্কয়ার ইনটু সেকেন্ড ইনভার্স। তার মানে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স। দেখো তো, হ্যাঁ তিনটাই, তাহলে সঠিক অ্যান্সার কোনটা, তিনটাই। ওকে, পরেরটা, ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণনকে কি বলে? তোমাদের বই দেখবা অনেক কিন্তু ভুল দেওয়া আছে, কেমন? তোমাদের যা করে দিচ্ছে এগুলা মোটামুটি সঠিক। ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণনকে কি বলে বলতো? ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণনকে কি বলে? আমরা কি জানি, টাউ ইকুয়াল টু কি আর ক্রস এফ। টাউ ইকুয়াল টু কি আর ক্রস এফ। তাহলে কি বলবা, টাউকে কি বলি বলো, টাউকে কি বলি, টর্ক বলি। টাউকে কি বলি, টর্ক। তার মানে কি হবে, অ্যান্সার হবে টর্ক। ওকে, পরেরটা, নিচের কৌণিক কোনটির কৌণিক ভরবেগ সংরক্ষিত সূত্র বলতো? কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র কোনটা? মানে কৌণিক ভরবেগ কি থাকবে, ধ্রুবক থাকবে, অর্থাৎ এল সমানুপাতিক কি ধ্রুবক। বুঝছো না? পরের ম্যাথ দেখবা, একদম ইজি বিজি ম্যাথ এগুলো। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব দেওয়া আছে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব দেওয়া আছে। চাঁদ পৃথিবীর কক্ষপথে 273 দিনে কয়বার, একবার প্রদক্ষিণ করে। কত দিনে দেখো তো, এটা আমাদের 273 দিনে, হ্যাঁ 273 দিনে একবার প্রদক্ষিণ করে। তাহলে চাঁদের কৌণিক দ্রুতি, কৌণিক দ্রুতি মানে কি, ওমেগা সমান আমরা কি জানি, ওমেগা সমান ভি সমান আমরা কি জানি বলতো, ওমেগা সমান, আমরা দেখো এদিকে দেখো, আমরা একটু আগে দেখছি না, ভি ইকুয়াল টু কি হয় ওমেগা, ভি ইকুয়াল টু কি হয় ওমেগা। তাহলে ওমেগা টু কি হবে, ভি বাই আর। ওমেগা সমান কি হবে, ভি বাই আর, তাই না? ওমেগা সমান কি, ভি বাই আর। ভি এর মান দেওয়া আছে, দেখো তো, দেওয়া নাই। দেখো এই ম্যাথে কি বলতেছে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3.84 গুণ 10⁵ কিলোমিটার। চাঁদ এবং পৃথিবী, চাঁদ পৃথিবীকে 27.3 দিনে একবার প্রদক্ষিণ করে, 27.3 দিনে একবার প্রদক্ষিণ করে। তাহলে বলতেছে চাঁদের কৌণিক দ্রুতি নির্ণয় করো। ওমেগা নির্ণয় করতে বলতেছে। ওমেগা সমান আমরা কি জানি বলো, ওমেগা সমান আমরা জানি 2π/t। ওমেগা সমান কি জানি, 2π/t, তাই না? টি এর মান কত, দেখো টি এর মান দেওয়া আছে কত আমাদের, 27.3 দিন। তো 27.3 দিনকে আমরা যদি কি বানাই, সেকেন্ড বানাইতে হবে, তাহলে কি করতে হবে, দিনকে আগে কি বানাইতে হবে, ঘন্টা বানাইতে হবে। দিনকে ঘন্টা বানাইতে কি করতে হয়, 24 দ্বারা গুণ করতে হয়। কিন্তু ঘন্টাকে কি বানাইতে হবে, সেকেন্ড বানাইতে হবে, তাই না? তাহলে আরো 36 দ্বারা গুণ করে এটা ক্যালকুলেশন করবা, করে যেটা আসবে সেটা হবে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, বুঝছো না? ওমেগা সমান 2π/t, কিছু না, জাস্ট মান বসাই দেওয়া। টি সমান বলে দিছে যে কত, 27.3 দিন। 3 দিন কিন্তু তোমার সেকেন্ড বানাইতে হবে। একদিন সমান কত ঘন্টা, 24 ঘন্টা, এই জন্য 24 দ্বারা গুণ। ঘন্টাকে সেকেন্ড বানাইতে 36 দ্বারা গুণ। ক্যালকুলেশন করবা, ইজি বিজি ম্যাথ এগুলো। ওকে, চলো পরেরটা দেখি। তাদের রৈখিক বেগ ভি সমান আমরা কি জানি বলতো, ভি সমান কি জানি, ওমেগা। ভি সমান কি জানি, ওমেগা। এই যে ওমেগার মান আমরা এই যে এখানে বের করছি, ওমেগার মান বসাই দিবা, আর এই মান দেওয়া আছে দূরত্ব কত, বসাই দিবা, শেষ। ইজি বিজি ম্যাথ এগুলো, সূত্র জানবা, ম্যাথ আপনা আপনি হবে। কৌণিক বেগ ওমেগা সমান আমরা কি জানতে পারি, ওমেগা সমান 2πn। n কে তুমি যদি ফ্রিকোয়েন্সি ধরো, n কে তুমি যদি ফ্রিকোয়েন্সি ধরো, তাহলে আমরা লিখতে পারবো ওমেগা সমান, আমরা দেখলাম যে কি লেখা যায়, ওমেগা সমান আমরা একটু আগেই দেখছি, ওমেগা সমান লেখা যায় 2πf, তাই না? ওমেগা সমান কি লেখা যায়, ওমেগা সমান লেখা যায় 2πf। তো f কে তুমি যদি, অনেক সময় অনেক জায়গায় দেখবা n কে ফ্রিকোয়েন্সি দ্বারা প্রকাশ করা হয়, তো n কে তুমি যদি ফ্রিকোয়েন্সি ধরো, তার এক নাম্বার সঠিক। ওমেগা সমান ভি বাই আর সঠিক, ওমেগা সমান 2π/t সঠিক, তার মানে তিনটাই সঠিক। ওকে, কৌণিক গতি সূত্র সম্পর্কিত কোনটি, tan θ = v²/r, ঠিক আছে এটা। l = i ওমেগা, এটাও ঠিক আছে। টাউ = i আলফা, এটাও ঠিক আছে, তার মানে তিনটা সঠিক। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার কি বলতো, কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে আমরা কি বলবো, রৈখিক ভরবেগের পরিবর্তনের হারকে কি বলবা, ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগ মানে কি, m del v, তাই না? ভরবেগের পরিবর্তনের হার মানে কি, টি দ্বারা ভাগ। তো এটা সমান দেখো তো, del v/t সমান কি লেখা যাবে, ma, অর্থাৎ f। রৈখিক ভরবেগের পরিবর্তনকে আমরা কি বলবো, বল। তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তনকে কি বলবা, টর্ক বলবা। কৌণিক ভরবেগের পরিবর্তনকে কি বলবা, টর্ক বলবা। বুঝছো নাকি বোঝো নাই?
রৈখিক ভরবেগের পরিবর্তনকে আমরা বলি বল, তাই না? তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তনকে বলবো অবশ্যই টর্ক। কোনটির সমান্তরাল অক্ষ উপপাদ্য? কোনটা সমান্তরাল অক্ষ উপপাদ্য বলতো? সমান্তরাল অক্ষ উপপাদ্য কি বলে যে নির্দিষ্ট কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক ওই বস্তুর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলের বর্গের সমষ্টির সমান। অর্থাৎ আমরা বলতে পারবো যে কোনো বস্তুর জড়তার ভ্রামক হবে, দেখো কোনো বস্তুর, এটা মনে একটা বস্তু, কেমন এই বস্তুর জড়তার ভ্রামক বের করতে চাচ্ছি কোন অক্ষের সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে, তাহলে জড়তার ভ্রামক কি হবে? এই যে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি IG হয়, তাহলে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস এই অক্ষ থেকে এই বস্তুর দূরত্বের বর্গের সমষ্টির সমান। অর্থাৎ এই বস্তুর জড়তার ভ্রামক I হবে এই কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস m, এখান থেকে এখানে দূরত্ব যদি r হয় তাহলে m r স্কয়ার। ক্লিয়ার? I = IG প্লাস m r স্কয়ার কোথায় আছে এটা দেখো তো আমাদের, এই যে এটা গ নাম্বার। বুঝছো? সমান্তরাল অক্ষ উপপাদ্য কি? যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক হয় কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস ma স্কয়ার বা mr স্কয়ার। আর এই যে এটা কি আমাদের বলতো? এটা লম্ব অক্ষ উপপাদ্য, যে x অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক প্লাস y অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক হবে z অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। অর্থাৎ এটা আমাদের লম্ব অক্ষ উপপাদ্য। কি অক্ষ? লম্ব অক্ষ উপপাদ্য। ক্লিয়ার? পরটা দেখো, কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল একটা কার্যহীন বল। এটা কি সঠিক? হ্যাঁ, কেন্দ্রমুখী বল দ্বারা কাজ কি হয়? শূন্য হয়। কিসের জন্য শূন্য হয়? দেখো, কেন্দ্রমুখী বল দ্বারা, এটা একটা মনে করো বৃত্ত, কেমন? বৃত্তের ক্ষেত্রে এরকম একটা বস্তুকে তুমি বেঁধে চারপাশে ঘোরাচ্ছ, তাহলে বল কোন দিকে কাজ করবে? কেন্দ্রের দিকে। বল কেন্দ্রের দিকে, সরণ কোন দিকে? ঠিক এই বরাবর। বল কেন্দ্রের দিকে, সরণ এই বরাবর কাজ করতেছে। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? 90। বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 90 হয়, কাজের পরিমাণ কি হয়? শূন্য হয়। তাই আমরা বলতে পারবো এই কেন্দ্রমুখী বল দ্বারা কার্যহীন বল, কেন্দ্রমুখী বল দ্বারা কাজের পরিমাণ শূন্য। তাই কেন্দ্রহীন বল একটা কি আমাদের? কার্যহীন বল। তার মানে আমাদের কত? 1 নাম্বারটা ঠিক আছে। তারপরে দেখবো এটি বস্তুর গতিপথের দিকে ক্রিয়া করে। এটি কি বস্তুর গতিপথের দিকে ক্রিয়া করে? না, এটি কেন্দ্র বরাবর ক্রিয়া করে। গতিপথ এই দিকে, কোন দিকে কাজ করতেছে? কেন্দ্র বরাবর। তাহলে 2 নাম্বার আমাদের ঠিক না, 2 নাম্বার ঠিক না। 3 নাম্বার, এর মান mv²/r। আমরা জানি f সমান লেখা যায় mv²/r। আমরা এটা দেখছি, f সমান কি লেখা যায়? mv²/r অথবা m ω²r, তাই না? f সমান mv²/r অথবা m ω²r, এটা আমরা দেখছি লেখা যায়। তাহলে কোনটা সঠিক হবে বলো? 1 এবং 3 সঠিক হবে। বুঝছো না? এইভাবে বুঝে বুঝে প্রত্যেকটা এমসিকিউ তুমি যদি সলভ করতে পারো, আবারও বলতেছি তোমাকে এমসিকিউ নিয়ে কোথাও কোনো চিন্তা করতে হবে না। তো চলো পরেরটা দেখি কি বলতেছে। রাস্তার ব্যাংকিং কোণ নির্ভর করে, আশা করি এটা তোমরা পারবা। tan θ = v²/rg, v এর উপর, r এর উপর এবং g এর উপর, তাই না? তাহলে কার উপর? দেখো ভরের উপর, দ্রুতির উপর এবং রাস্তার ব্যাসার্ধের উপর, তিনটার উপরই। একটা গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত কি বলতো? আমরা কি জানি? tan θ = কি? tan θ = আমরা জানি, দেখো আমরা জানি tan θ = কি হয়? v²/rg, v² কি? rg। ওকে, তোমরা এখান থেকে লিখতে পারবা। দেখো আমাদের কার মান প্রয়োজন? rg কে এই পাশে গুণ করে দাও, তাহলে tan θ * rg, তাই না? v কে যদি এই পাশে পাঠাই দিই তাহলে কি হবে? রুট, রুট মানে কত? 1/2। তাহলে v সমান কত? tan θ √1/2। রুটকে আমরা 1/2 আকারে লিখলাম। তাহলে v এর মান কি হবে দেখো তো, এই যে এটা, যে v এর মান আমার কি হইতে হবে? দেখো v এর মান এটা ছোট অথবা সমান হইতে হবে। তার মানে কোনটা? এ নাম্বার। v এর মান আমার এইটার ছোট অথবা সমান হইতে হবে। ক্লিয়ার? তার মানে आंसर হবে এ নাম্বার। পরেরটা দেখো, পরের মাঝে কি বলতেছে আমাদের? দেখো এই মাঝে কি বলতেছে? m এবং 5u ভরের একটা বস্তু, এই যে 5m এবং u ভরের একটা বস্তুর সাথে পরস্পর সংঘর্ষে লিপ্ত হলো। কেমন? সংঘর্ষে লিপ্ত হওয়ার পর দুটো বস্তু একই দিকে যুক্ত অবস্থায় চলতে লাগলো। মানে দুটো বস্তু একজন আরেকজনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, হরবে দুটো বস্তু একই দিকে যাওয়া শুরু করছে। ওকে, প্রশ্ন আমার বলতেছে যুক্ত অবস্থায় বস্তুটার বেগ কত? আমরা কি জানি দেখো তো, আমরা সূত্র জানি না যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু কি হয় বলতো? m1 প্লাস m2 ইনটু কি? v, তাই না? আমরা কি জানি? m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইনটু v। এটা মানে কি নির্দেশ করে? m1 এবং m2 দুইটা বস্তু একত্রে লিপ্ত হয়ে v বেগে যাবে। তো প্রশ্নে v এর মানে তোমাকে বের করতে বলতেছে, কি করবা? সুন্দর করে জাস্ট মান বসাই দিবা। দেখো m1 এর মান কত? প্রশ্নে দেওয়া আছে না? m1 এর মান কত? দেখো m1 এর মান কত? m, u1 এর মান কত? u1 এর মান দেওয়া আছে কত? 5u, তাই না? u1 এর মান দেওয়া আছে 5u প্লাস m2 এর মান কত? m2 এর মান আমাদের 5m এবং u2 এর মান কত? u2 এর মান আমাদের u, তাই না? তাহলে m1 প্লাস m2, m1 এর মান কত? m, আর m2 এর মান কত? 5m, অর্থাৎ 6m ইকুয়াল টু কত? v। উভয় দিক থেকে mm কি করবা?
মোকাবিলা করবে ওই দিক থেকে এম এম এম। দেখো তাহলে এখানে কি হবে, যেখানে কি আছে দেখো তো, উভয় দিক থেকে এম এম কাটলাম, তাহলে বাম দিকে কি আছে, বাম দিকে আমাদের আছে 5u প্লাস ইউ, তার মানে বাম দিকে আছে আমাদের কত, দেখো তো 10u, বাম দিকে কত আছে 5u প্লাস 5u অর্থাৎ 10u, বাম দিকে আছে 10u, ডান দিকে আছে 6v, তাহলে v সমান আমরা কি লিখতে পারবো 10u বাই 6, 2 দ্বারা 10 কে কাটো কত 5, 2 দ্বারা 6 কে কাটো কত 3, তার মানে 5u বাই 3, 5u বাই 3 অপশনে আছে 5u বাই 3। দেখো এটা সঠিক অ্যান্সার হবে 5u বাই 3, যেটা আমাদের অপশনে দেওয়া নাই, কেমন সঠিক অ্যান্সার হবে এটা আমাদের 5u বাই 3। ওকে, পরের দেখো তো, এই সংঘর্ষের আগে এবং পরে কি হবে, তো এই বস্তুটা কি হচ্ছে, সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে একই দিকে যাচ্ছে, তাই না, বস্তু দুটা সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে কি হচ্ছে, একই দিকে যাচ্ছে। দুটা বস্তু যদি সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে একই দিকে যায়, তাহলে সেটা কি আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, হয় না, কারণ আমরা কি জানি স্থিতিস্থাপক সংঘর্ষ ক্ষেত্রে গতিশক্তি এবং ভরবেগ সংরক্ষিত থাকে। স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না কখন, তখন সংঘর্ষে লিপ্ত হয় একই দিকে যাবে, বা কোথাও যদি দেখি আমাদের বাধা আছে বা ঘর্ষণ আছে, সেইখানে স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না। তার মানে এই সংঘর্ষটা কি আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ হইলে গতিশক্তি কি সংরক্ষিত থাকবে না, তার মানে এ নাম্বার আমাদের হচ্ছে না, এ নাম্বার তাইলে গতিশক্তি সংরক্ষিত আছে বলতেছে হবে না। ভরবেগ বৃদ্ধি পায় এবং গতিশক্তি স্থির থাকে, দেখতেছে ওটা হবে কিনা। গতিশক্তি এবং ভরবেগ উভয় হ্রাস পায়, তারপর দেখো তো গতিশক্তি হ্রাস পায় এবং ভরবেগ স্থির থাকে, এটা কি ঠিক আছে? দেখো তো তাহলে এখানে কি হবে, প্রথমে কি বলতেছে গতিশক্তি এবং ভরবেগ উভয় স্থির থাকে, গতিশক্তি কি স্থির থাকে না, কারণ আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ না, এ নাম্বার হবে না। পরে কি বলতেছে ভরবেগ বৃদ্ধি পায়, ভরবেগ কি বৃদ্ধি পাবে না, ভরবেগ কি থাকবে স্থির থাকবে, যেহেতু সংঘর্ষটা স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক যাই হোক না কেন, ভরবেগ সর্বদা স্থির থাকবে। এক হচ্ছে না, দুই হচ্ছে না, কি বলতেছে ভরবেগ হ্রাস পাচ্ছে, ভরবেগ হ্রাস পাবে না, তখন অ্যান্সার কোনটা হবে, ঘ নাম্বার, গতিশক্তি হ্রাস পাবে এবং ভরবেগ স্থির থাকবে। বুঝছো, এই সংঘর্ষটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ হইলে ভরবেগ স্থির থাকবে কিন্তু গতিশক্তি কি থাকবে না, স্থির থাকবে না। বুঝছো, ভরবেগ আমাদের সংরক্ষিত থাকবে এবং গতিশক্তি স্থির থাকবে না, এই শর্ত যেটা মানতেছে সেটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো কি বলতেছে, কোন সাইকেল আরোহী 60 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে কত বেগে ঘুরতে হবে যদি সে উলম্ব তলের সাথে 30 ডিগ্রি কোণে আনতে থাকতে চায়। আমরা কি জানি বলতো, আমরা কি জানি tan θ = কি, tan θ = v²/rg, আমরা জানি tan θ = v²/rg। কার মান বের করতে হবে, v এর মান বের করতে হবে, তাহলে v সমান কি হবে দেখো তো √tan θ * rg। দেখো প্রশ্নে থিটার মান দেওয়া আছে কত 30, tan θ এর মান বসাই দিবা 30, আর এর মান দেওয়া আছে কত 60 মিটার, জি এর মান 9.8 বসাই দিবা, দিয়ে সঠিক অ্যান্সার যেটা আসবে সেটা একদম ইজি, জাস্ট ক্যালকুলেশন করা। এগুলো সূত্রের ম্যাথ, এগুলো তোমাকে একবার দেখাই দিছি, কিন্তু জাস্ট ধরাই দিচ্ছি, এগুলো নিজেরাই পারবা। দেখো এই ম্যাথে কি বলতেছে, স্থির অবস্থান থেকে 100 কেজি ভরের একটা গাড়ি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার দূরত্বের একটা আনত তল বেয়ে নিচে নামতেছে, গাড়িটার বেগ কত? একটু ভালো করে এই ম্যাথটা বোঝার চেষ্টা করো, যে এই জায়গায় মনে একটা গাড়ি ছিল, কেমন, এই গাড়িটা কত আনত তলে 30 ডিগ্রি কোণে, এরকম একটা আনত তল যার কোণ 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি কোণে আনত তলে এই 100 কেজি ভরের একটা গাড়ি, 100 কেজি ভরের একটা গাড়ি এই জায়গায় কি ছিল, স্থির অবস্থায় ছিল, গতিবেগ ছিল 0। এই গাড়িটা যখন নিচে নামবে, কেমন, এই গাড়িটা কি হবে যখন নিচে নামবে, তখন বলতেছে যে গাড়িটা 20 মিটার দূরত্ব অতিক্রম করার পরে গাড়িটার বেগ কত হবে। ক্লিয়ার, গাড়িটা যখন 20 মিটার দূরত্ব অতিক্রম করবে, ধন্যবাদ, এখান থেকে একটু দূরত্ব 20, তো 20 মিটার দূরত্ব অতিক্রমের পরে গাড়িটার বেগ কত সেটা নির্ণয় করতে হবে। তো দেখো আমরা সূত্র কি জানি, v² = u² + 2as, তাই না, v² = u² + 2as, u এর মান দেওয়া আছে দেখো কত 0 + 2 এর মান কি হবে বলতো, এখানে এর মানটা কি হবে, আমরা কি জানি আনত তলবে কোনো বস্তু যদি নামে, আনত তলবে কোনো বস্তু যদি নামে, সেই ক্ষেত্রে দেখো এই বস্তুটা যখন এইখানে আসবে, ওজনটা কোন দিকে কাজ করবে, অভিকর্ষ ত্বরণ জি ঠিক নিচে বরাবর কাজ করবে, তাই না। তো এই জি কে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি, এটা আমরা ভেক্টরে দেখছি, এটা এই বরাবর আর একটা কোন বরাবর বলতো, ঠিক এই বরাবর, তাই না, দুই বরাবর ভাগ করতে পারি, একটা এই বরাবর আর একটা এই বরাবর। বস্তুটা যখন এইখানে থাকবে তখন ওজন বা অভিকর্ষ ত্বরণ ঠিক লম্ব বরাবর নিচে কাজ করবে। তো এই অভিকর্ষ ত্বরণকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি, একটা আনুভূমিক আর একটা উলম্ব। এই অংশ যদি 30 হয়, এটা হবে 30, তার মানে এই উপাংশের মান হবে জি cos 30। ক্লিয়ার, এবং এই উপাংশের মান কি হবে জি sin 30। বুঝছো না, আনত তল বরাবর আমার যে আনত তল বরাবর যেই ত্বরণটা কাজ করে তার মান কি হয় জি sin 30। ওকে, তাহলে এর মান এখানে কি হবে জি sin 30। বুঝছো কি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আনত তলবে কোনো বস্তু যখন নামে তখন আনত তল বরাবর তার যেই ত্বরণটা কাজ করে সেটার মান হয় জি
সাইন থিটা। মনে রাখবা কেমনে, কারণ আনত তল বরাবর কোনো বস্তুর ওজন বা অভিকর্ষ ত্বরণ ঠিক লম্ব বরাবর কাজ করে। এই লম্ব বলকে দুইটা উপাংশে ভাগ করতে পারে, একটা আনুভূমিক আর একটা উলম্ব, তাই না? তো আনুভূমিক বরাবর যে উলম্ব বল কাজ করবে তার মান কি হবে, জি সাইন থিটা, এবং উলম্ব বরাবর যেটা সেটা জি কস থিটা। আমরা বুঝলাম এই বরাবর কাজ করতেছে জি সাইন থিটা, তার মানে এর মান হবে জি সাইন 30, ওকে, ইনটু এস। এস মানে কি, সরণ, সরণের মান কত 20 দেওয়া আছে, জাস্ট ক্যালকুলেশন করবা। দেখো 2 ইনটু জি এর মান কত, দেখো ক্যালকুলেশন করো, 2 ইনটু জি এর মান কত 9.8, সাইন 30 এর মান কত বলো তো, সাইন 30 এর মান কত আমরা জানি 1/2, সাইন 30 এর মান 1/2 ইনটু 20, তাই না? 20 দ্বারা 10 কে কাটো, কত হবে 10, 20 দ্বারা 10 কে কাটলে 10। এবার 10 গুণ 9.8 কত হবে 98, 98 গুণন 2, তাই না? 98 গুণন কত হয় দেখো তো, 8 2 গুণন 16 6, হাজার থেকে 1, 9 2 গুণ 18 1 19, তাহলে ভি স্কয়ারের মান 196। এর উপর যদি রুট করি তাহলে কত হবে বলো তো, 14 এর উপর রুট করলে হয় 196, তার মানে সঠিক অ্যান্সার হবে 14। দেখো 14 আছে না, হ্যাঁ কোথায় আছে, বি নাম্বার, সঠিক অ্যান্সার হবে বি। বুঝছো নাকি বোঝা নাই? 30 ডিগ্রি আনত একটা তলে 20 মিটার দূরত্ব অতিক্রমের পর একটা বস্তুর বেগ কত হবে সেটা নির্ণয় করতে বলতেছে। ভি স্কয়ার ইকুয়াল আমরা জানি ইউ স্কয়ার প্লাস 2as। বস্তুটা আনত তলের উপরে কি ছিল, স্থির অবস্থায়, ইউ এর মান 0, ত্বরণটা কি হবে জি সাইন থিটা, আমাদের তল বরাবর যে ত্বরণ কাজ করে সেটার মান জি সাইন থিটা, মনে রাখবা। প্লাস এস এর মান কত 20, ফার্স্ট ক্যালকুলেশন করলাম, করে দেখতেছি ভি এর মান কত হবে, ভি এর মান হবে আমাদের 14, ওকে, সঠিক অ্যান্সার 14। পরেরটা দেখো, এই যে ইউপি বরাবর একটা বল দেওয়া আছে, কেমন, তো উদ্দীপক অনুযায়ী ওয়াই অক্ষ বরাবর বলের মান নির্ণয় করতে হচ্ছে, একদম ইজি। এই যে এই বরাবর 5 নিউটন পরিমাণে বল কাজ করতেছে, এই বলকে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারবো, একটা কজ একটা, এটা আনুভূমিক আরেকটা কি উলম্ব। ধরে নাও এই কোণের পরিমাণ সমান ভাগে ভাগ করতেছে, এই কোণের পরিমাণ যদি 45 হয় এর মান হবে 5 cos 45, আর ও ওয়াই এর মান হবে 5 sin 45, কত 5 sin 45, তাই না? 45 মানে কত 1/√2, তার মানে 5/√2, 5/√2, 5 কে তুমি √2 দ্বারা যদি ভাগ দাও কত হবে বলো তো, অবশ্যই 3.5। ক্লিয়ার? এটা নিজে নিজে করবা তাহলে বের হবে। রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি বলতো, এস মানে আমরা কি জানি, এ ইকুয়াল টু কি আলফা, ইকুয়াল টু কি আলফা, দেখো তো এ ইকুয়াল টু আলফা কোন সম্পর্ক মানতেছে, এ ইকুয়াল টু এই যে আলফা, এ ইকুয়াল টু কি আলফা, ওকে। পরেরটা দেখো, নিরেট চাকতির এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধের ভ্রামক কত, পারবা না। আই ইকুয়াল টু কি বলতো, কোন অক্ষের সাপেক্ষে এক্স ওয়াই, মানে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এক্স ওয়াই সমান কি 1/2 এম আর স্কয়ার, তার মানে কি হবে 1/2 এম আর স্কয়ার, আই সমান 1/2 কত এম আর স্কয়ার, এবং আই সমান আমরা কি লিখতে পারবো চাইলে এম কে স্কয়ার, আই সমান চাইলে এম কে স্কয়ার লিখতে পারি, এম এম কাটো, তাইলে মানে কার মান বের করতে বলতেছে, যে চক্রগতির ব্যাসার্ধ মানে কে এর মান, কে সমান কি হবে আর ইনটু 1/√2, r/√2, आंसर বরাবর, তাই না? আই সমান আমরা জানি 1/2 এম আর স্কয়ার, আবার আই সমান লিখতে পারি এম কে স্কয়ার, এখান থেকে কে এর মান বের করলাম। পরেরটা এবি অক্ষের সাপেক্ষে, কোন অক্ষের সাপেক্ষে বলতো, এবি অক্ষের সাপেক্ষে, মানে এই যে এ অক্ষের সাপেক্ষে, এ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে বলতেছে। তো এ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে বলতো, এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করব, কেমনে করব দেখো, আমরা সেই লম্ব অক্ষ উপাত্ত দ্বারা করব। আই এবি সমান কি হবে, এই যে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক মানে আই জি প্লাস আমাদের এই যে এইখান থেকে একটু দূরত্ব কথা বলতে আর না, প্লাস এম আর স্কয়ার, তাই না? এটা কি ছিল, সমান্তরাল অক্ষ উপপাদ্য, যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক হবে ওই বস্তুর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং এদের মধ্যবর্তী দূরত্ব এবং ভরের গুণফলের সমষ্টি, তাই না? তাহলে আমরা লিখতে পারবো আই এবি সমান আই জি প্লাস এম আর স্কয়ার। আই এবি দেখো আই জি সমান কি লিখতে পারবো, কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত 1/2 এম আর স্কয়ার প্লাস এম আর স্কয়ার, তাহলে কি হবে বলতো, তাহলে আমাদের হবে 3/2 এম আর স্কয়ার। দেখো তো 3/2 এম আর স্কয়ার অপশনে আছে, হ্যাঁ কোথায় আছে, ঘ নাম্বার, সঠিক অ্যান্সার ঘ নাম্বার। অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত থাকে ভরবেগ, অস্থিতিস্থাপক সংঘর্ষে কেবল ভরবেগ সংরক্ষিত থাকে, গতিশক্তি সংরক্ষিত থাকে না। এটা লিফট এ ত্বরণের নিচে নামতেছে, এম ভরের একজন ব্যক্তি লিফটের মেঝেতে কি পরিমাণে বল প্রয়োগ করবে বলতো, এম ভরের একজন ব্যক্তি লিফটের মেঝেতে কত বল প্রয়োগ করবে, নিচে যদি নামে তাহলে আমরা কি জানি W = m g - a, নিচে নামলে আমরা কি করি ওজন কম অনুভব করি, নিচে নামলে ওজন আমরা কম অনুভব করি, তাই W = m কি g - a। ক্লিয়ার? পরেরটা দেখো, এটা বস্তুর উপর 5 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তন কি হবে বলতো, আমরা কি জানি ft = m del v, ft = কি m del v আমরা লিখতে পারি,
ভরবেগের পরিবর্তন বের করতে বলতেছে। এফ ইন্টু টি, এফ এর মান কত 5, টি এর মান কত 10, 5 10 এ 50। 50 কি হবে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? কেজি মিটার পার সেকেন্ড। ওকে, পরেরটা দেখো 5 কেজি ভর এবং এত মিটার ব্যাসার্ধের একটা বেলুন 50 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে গড়াতে থাকলে তার গতিশক্তি কত? একটা বস্তু যদি গড়াতে থাকে তার মধ্যে কয় ধরনের গতিশক্তি থাকে বলতো? এই পেন গড়াই গড়াই সামনে যাচ্ছে, এর মধ্যে কয়টা গতিশক্তি আছে? দুইটা। কারণ কি, এই বস্তুটা যখন সামনে যাচ্ছে এর মধ্যে কি আছে? সামনে যাওয়ার জন্য যেই বেগ সেটা রৈখিক বেগ। বস্তু ঘুরতেছে না, বস্তু ঘুরতেছে, ঘোরার জন্য এর মধ্যে যেই বেগ সেটা কি? কৌণিক বেগ। তার মানে এই বস্তুর মধ্যে দুইটা গতিশক্তি আছে। এটা কি বলতো? একটা হাফ এম ভি স্কয়ার। একটা গতিশক্তি আমরা কি বলবো দেখো, এটা একটু ডিটেইলসে করাই দিই, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কোনো বস্তু যদি ঘুরতে ঘুরতে চলে তার মধ্যে কয়টা গতিশক্তি থাকে? দুইটা গতিশক্তি থাকে, তাই না? কয়টা? দুইটা। একটা বস্তু যদি ঘুরে ঘুরে যায় তার মধ্যে দুইটা গতিশক্তি থাকে, তাই না? গতিশক্তি সমান একটা হাফ এম ভি স্কয়ার রৈখিক গতিশক্তি, আরেকটা কি বলতো? একটা হাফ আই ওমেগা স্কয়ার রৈখিক গতিশক্তি, আর একটা কৌণিক গতিশক্তি। ওকে, এই দুটো কি করতে হবে? যোগ করতে হবে। দেখো তো আমাদের কার কার মান দেওয়া আছে? 5 কেজি ভরের বস্তু, ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে, এত রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগ সব দেওয়া আছে। জাস্ট কি করবা? বসাই দেওয়া। দেখো বসাই দেওয়া হাফ, এম এর মান কত? দেখো তো এম এর মান 5 কেজি, এম এর মান বসাই দাও 5। ভি এর মান কত? ভি এর মান দেখো তো, ভি এর মান কি আমাদের দেওয়া আছে? না, ভি এর মান দেওয়া নাই, কিন্তু ওমেগার মান দেওয়া আছে। তো ওমেগা থেকে আমরা ভি বের করতে পারবো না? ভি সমান আমরা কি জানি? ওমেগা ইনটু আর। ভি সমান কি জানি? ওমেগা ইনটু আর। এইখান থেকে বের করে নিবা। দেখো ওমেগার মান কত? ওমেগার মান আমাদের দেওয়া আছে 50। 50 ইনটু আর এর মান কত? ব্যাসার্ধ কত? 0.25। 0.25, 0.25 মানে কত? 1/4, তার মানে 50/4। কাটো যদি তাহলে কি হবে বলতো? 25/2 মানে 12.5। ভি এর মান কত পাইলাম? 12.5। বসাই দাও স্কোয়ার প্লাস দেখো হাফ আই। জড়তার ভ্রামকের মান দেওয়া আছে, বস্তু জড়তার ভ্রামক কি দেওয়া আছে? দেখো তো জড়তার ভ্রামকে দেওয়া নাই, তাহলে আই সমান আমরা কি লিখতে পারি বলতো? আই সমান আমরা লিখতে পারি 1/2 এম আর স্কয়ার। আই সমান কি লিখতে পারি? 1/2 এম আর স্কয়ার। এই সূত্র দ্বারা আই এর মান বের করে নিবা। দেখো 1/2 ইনটু এম এর মান কত দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে, দেখো প্রশ্ন এম এর মান কত? যে 5 কেজি, এম এর মান কত? 5, এম এর মান 5। আর স্কয়ার ব্যাসার্ধ কত দেওয়া আছে? 0.25। 0.25 এর উপর স্কয়ার করবা, তাহলে কি পাবা বলতো? জড়তার ভ্রামক পাবা। তো জড়তার ভ্রামকের মান এখানে বসাই দিবা, আর ওমেগার মান তো 50 দেওয়াই আছে, স্কয়ার। শেষ, ক্যালকুলেশন করবা, করে যেটা আসবে সেটাই সঠিক অ্যান্সার। বুঝছো নাকি বোঝো নাই? বস্তু যদি গড়িয়ে চলে সেখানে দুই ধরনের শক্তি থাকে, গতিশক্তি, রৈখিক গতিশক্তি, কৌণিক গতিশক্তি। রৈখিক গতিশক্তি সমান হাফ এম ভি স্কয়ার, কৌণিক গতিশক্তি সমান হাফ আই ওমেগা স্কয়ার। বুঝছো না এই ম্যাথ? রৈখিক গতিশক্তি প্লাস কৌণিক গতিশক্তি যোগ করতে হবে। রৈখিক গতিশক্তি সমান হাফ এম ভি স্কয়ার, কৌণিক গতিশক্তি সমান হাফ আই ওমেগা স্কয়ার। প্রশ্নে এম এর মান দেওয়া আছে কত? 5। ভি এর মান দেওয়া নেই, কিন্তু ভি সমান আমরা জানি ওমেগা, ওমেগার মান দেওয়া আছে 50, আর এর মান 0.25 বের করলাম 12.5 বসাই দিলাম, প্লাস আই এর মান জড়তার ভ্রামক দেওয়া নাই, জড়তার ভ্রামক আই সমান কি জানি আমরা 1/2 এম আর স্কয়ার, তাই না? তাহলে 1/2 এম এর মান কত? 5, আর এর মান তো 0.25 দেওয়া আছে। এখানে 1/2 এম আর স্কয়ার কেন হলো? বস্তুর একটা বেলুন হলে কি হয়? 1/2 এম আর স্কয়ার, এই জন্য। তারপরে দেখো ওমেগা, ওমেগার মান দেওয়া আছে, বসাই দিবা, দিয়ে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হবে সঠিক অ্যান্সার। ওকে, চলো পরের এমসিকিউ আমরা দেখি। বলের ঘাতের একক বের করবা। লিফটের দণ্ডায়মান একজন ব্যক্তি অতি ভারহীন পরিলক্ষিত হয় কখন বলতো? নিজেকে অতি বেশি ভারহীন মনে হবে কখন? মানে ওজন অনেক বেশি মনে হবে কখন? যখন তোমার ত্বরণ জি এর চেয়ে অনেক বেশি হবে। মনে রাখবা, অতি ভারহীন তখনই মনে হবে যখন তোমার ওজন জি এর চেয়েও কি হবে? বেশি হবে। অর্থাৎ তোমার ত্বরণ এর মান যদি জি এর চেয়ে অনেক বেশি হয় তখন অতি ভারহীন মনে হবে। অ্যান্সার হবে গ নাম্বার। ওকে, আর যে গ্রাফ আছে, গ্রাফ রিলেটেড একটা আমার ডিটেইলস ভিডিও আছে আমার চ্যানেলে, ওইটা দেখে নিবা, তাহলে দুনিয়ার যত গ্রাফ আছে সব পারবে। তাই গ্রাফ আমি এখানে ব্যাখ্যা করতেছি না। পরেরটা দেখো, এক ব্যক্তি প্লেনের মধ্যে একটা স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে একজন বস্তুর ওজন পরিমাপ করছেন। এরোপ্লেন স্থির অবস্থায় থেকে খাড়া উপরের দিকে ক্রমাগত উঠাতে থাকলে স্প্রিং তুলা যন্ত্রের পাঠের কিরূপ পরিবর্তন হবে বলতো? স্প্রিংকে তুমি কি করতেছো? ঠিক উপরের দিকে উঠাইতেছো। উপরের দিকে যদি উঠাও তাহলে কি হবে? তুমি যত উপরের দিকে উঠাবা তত কি হবে বলো? দেখো আমরা আগে অপশন দেখি। উপরের দিকে যদি উঠাই তাহলে তুলা যন্ত্রে দেখো পাঠের কিরূপ পরিবর্তন হবে? ওজন, তুলা যন্ত্রের ওজন কি হবে? ক্রমশ বৃদ্ধি পাবে, ক্রমশ হ্রাস পাবে, নাকি প্রথমে বৃদ্ধি পাবে পরে হ্রাস পাবে? আমরা কি জানি, আমরা যত উপরে উঠি ওজন কি হয়? বৃদ্ধি পায় না? যত উপরে উঠি আমাদের ওজন তত বেশি কি মনে হয়? যত আমরা উপরের দিকে উঠি ওজন আমাদের তত বেশি মনে হয়, তাই না? আর নিচে নামার সময় ওজন কম মনে হয়। তোমার প্রথমে ওজন কি হবে? বেশি মনে হবে। তো তুমি এরোপ্লেন দ্বারা উপরে উঠতে উঠতে এমন উচ্চতায় গেছো যেখানে যেই নেই,
যেখানে অভিকর্ষজ ত্বরণই নাই তখন কি হবে, ওজন আবার কম মনে হবে, তাই না? বুঝছো না? তাহলে কি হবে দেখো, প্রথমে তোমার ওজন বৃদ্ধি পাবে, পরে তারপরে আস্তে আস্তে হ্রাস পাবে। বুঝছো? কিসের জন্য? আমরা একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু mg প্লাস এ, উপরে উঠলে ওজন বৃদ্ধি পায়। কিন্তু এমন উচ্চতায় গেছো যেখানে যেই নাই, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু জাস্ট এম এ, অর্থাৎ তখন আমাদের ওজন কি হবে, হ্রাস পাবে। প্রথমে বৃদ্ধি পাবে, পরে হ্রাস পাবে। এটা বেস্ট কনসেপচুয়াল একটা প্রশ্ন, খুব ভালো করে বুঝবা। ওকে, পরের মাত্রা দেখো কি বলতেছে, 60 কেজি ভরের একটা বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে। এটা আমরা আগেই করছি, প্রথমে এই ম্যাথ ছিল, এটা নিজেরা করবা। পরের ম্যাথ 0.01 মিটার, দেখো দৈর্ঘ্যের একটা ঘড়ি, কত 0.01 মিটার দৈর্ঘ্যের একটা ঘড়ি মিনিটে কাটার প্রান্তীয় বিন্দু রৈখিক বেগ। রৈখিক বেগ মানে কি, ভেহিকলটা কি বের করতে হবে, ওমেগা। ওমেগা সমান আমরা কি জানি, 2π/t ইনটু আর। দেখো সব ম্যাথই সেম, সবগুলা সেম কনসেপ্টের ম্যাথ। এই ম্যাথ আমরা করছি না, আমরা সেকেন্ডারি কাটার করছি। এখন কি বলতেছে, ঘড়ির মিনিটের কাটার, পারবা না। মিনিটের কাটার বের করতে হবে। মিনিটের কাটার পর্যায়কাল কত বলো তো? মিনিটের কাটার পর্যায়কাল কত? 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাই না? মিনিটের কাটার পর্যায়কাল 60 মিনিট। মিনিট কি বানাতে হবে, সেকেন্ড। 60 মিনিটকে যদি আমরা সেকেন্ড বানাতে চাই, 60 দ্বারা গুণ করতে হবে, ইনটু আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 0.01 মিটার। আর এর মান কত, 0.01 মিটার। তাহলে উপরে কত, 2π, নিচে কত, 3600। উপরে 2π, নিচে 3600 ইনটু 0.01। এইটা ক্যালকুলেশন করবা, করে দেখবে আস্তে আস্তে 1.74 গুণন 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার -5। তাহলে 1.74 গুণন 10 টু দি পাওয়ার -5 সঠিক অ্যান্সার ক। বুঝছো? ঘড়ির কাঁটার রৈখিক বেগ বের করতে বলতেছে। ভি সমান আমরা জানি ওমেগা, ওমেগার মান প্রশ্নে দেওয়া নাই। ওমেগা সমান 2π/t, যেহেতু মিনিটের কাঁটা তাই পর্যায়কাল 60 গুণন 60 মানে 3600 সেকেন্ড। আর এর মান দেওয়া আছে, ক্যালকুলেশন করবা, করে বের হবে 1.74 গুণন 10 টু দি পাওয়ার -5। সাইকেলের বেগ এবং চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত আমরা কি জানি, বেগ যেই দিকে কাজ করে ঘর্ষণ বল ঠিক তার বিপরীত দিকে কাজ করে। তাহলে মধ্যবর্তী কোণ কত হবে তোমরা বলবা, অবশ্যই 180, তাই না? বেগ যেই দিকে ঘর্ষণ বল তার ঠিক বিপরীত দিকে, তাহলে মধ্যবর্তী কোণ 180। পরেরটা, 2400 জুল গতিশক্তি বিশিষ্ট একটা চাকা প্রতি মিনিটে 602 বার ঘোরে। চাকাটির জড়তার ভ্রামক কি বের করতে হবে, চাকার জড়তার ভ্রামক বের করতে হবে। তো জড়তার ভ্রামক আমরা সমান কি জানি বলতো, জড়তার ভ্রামক বের করতে হবে, তাই না? কি দেওয়া আছে, চাকার গতিশক্তি। তো গতিশক্তি সমান আমরা কি লিখতে পারবো, দেখো এখানে লিখি, গতিশক্তি সমান আমরা কি লিখতে পারবো, গতিশক্তি সমান আমরা লিখতে পারবো যে ইকে সমান আমরা লিখতে পারবো যে আই হাফ আই ওমেগা স্কয়ার। গতিশক্তি সমান কি লিখতে পারবো, হাফ আই ওমেগা স্কয়ার। গতিশক্তির পরিমাণ কত দেওয়া আছে, 2400, তাই না? গতিশক্তির পরিমাণ দেওয়া আছে কত, 2400 ইকুয়াল টু হাফ ইনটু কার মান বের করবা, আই এর মান বের করবা, তাই না? ইনটু ওমেগা স্কয়ার। তো রাখো আই সমান আমরা তাহলে কি লিখতে পারবো, আই সমান লিখতে পারবো 2400 গুণন 2 ডিভাইডেড বাই 2, এই পাশে গুণ হবে, ডিভাইডেড বাই কি হবে বলতো, ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার, তাই না? ওমেগার মান প্রশ্নে দেওয়া আছে, ওমেগার মান তো দেওয়া নাই। ওমেগার মান কেমনে বের করবা, দেখো ওমেগা মান বের করার সূত্রটা কি, এখানে ওমেগা সমান আমরা কি জানি, দেখো ওমেগা সমান আমরা জানি যে 2π n বাই টি। ওমেগা সমান আমরা কি জানি, 2π n বাই টি, তাই না? ওমেগা সমান জানি 2π n বাই টি। তো 2 কে 2 এর মতই রাখো, পাই এর মান 3.14 বসাই দিবা। n মানে কি, কতবার ঘোরে, n মানে কি কতবার ঘোরে। প্রশ্নে কি বলতেছে, প্রতি মিনিটে 602 বার ঘোরে, তার মানে n এর মান কত, 602। টি এর মান কত, 60। বুঝছো নাকি বোঝো নাই? ওমেগা সমান আমরা জানি 2π n বাই টি। ওমেগা সমান কি জানি, 2π n বাই টি। তো 2 কে 2 এর মতো, পাই কে পাই এর মতো রাখলাম। n মান কি কতবার ঘোরে, প্রশ্নে তো বলে দিয়েছে 602 বার ঘোরে। ডিভাইড বাই সময় কত, কত মিনিটে ঘোরে, 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ডে। তার মানে ওমেগা স্কয়ারের জায়গায় আমরা কি করব, এখন মান বসাই দেব। ওমেগা স্কয়ারের জায়গায় কি করবা, মান বসাই দিবা। দেখো ওমেগার মান আমরা কি পাইলাম বলো তো, ওমেগার মান কি পাইলাম, 2π ইনটু কত, 602 ডিভাইডেড বাই 60 এর উপর স্কয়ার। বাকি কাজ কি বলো, বাকি কাজ কি, ক্যালকুলেশন করা। বুঝছো না? প্রশ্নে দেওয়া আছে গতিশক্তি, গতিশক্তি সমান আমরা জানি হাফ আই ওমেগা স্কয়ার। কার মান বের করতে হবে, আই এর মান বের করতে হবে, তাই না? তাই আই সমান আমরা কি লিখতে পারবো, 2400। দেখো আই সমান কি লিখতে পারবো, 2400 ইনটু 2 ডিভাইড বাই ওমেগা স্কয়ার। ওমেগা সমান আমরা কি জানি, 2π n বাই টি। n মানে কি কতবার ঘুরতে পারে, প্রশ্ন বলে দিছে 602 বার ঘুরে, কত মিনিটে, 1 মিনিটে। এজন্য n এর মান 602, সময় 60। এখানে ক্যালকুলেশন করবা, করে যেটা आंसर আসবে সেটাই। ওকে, তাহলে আমরা পরের এমসিকিউ দেখবো এখন। দেখো পরের ম্যাথে কি বলতেছে, গতিশক্তি এবং জড়তার ভ্রামকের অনুপাত। গতিশক্তি ইকে সমান কি জানি আমরা, গতিশক্তি ইকে সমান জানি হাফ আই কি ওমেগা স্কয়ার, তাই না? হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে বলো তো গতিশক্তি এবং জড়তার ভ্রামকের অনুপাত কি হবে, ইকে
বাই আই ইকুয়াল টু হাফ ওমেগা স্কোয়ার, তাই না? হাফ ওমেগা স্কোয়ার ইকে বাই আই ইকুয়াল টু হাফ ওমেগা স্কোয়ার। অর্থাৎ গতিশক্তি এবং জড়তার ভ্রামকের অনুপাত কি হবে? কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। দেখো তো কৌণিক বেগের বর্গের সমানুপাতিক কোথায় আছে? কৌণিক বেগের বর্গের সমানুপাতিক, খ নাম্বার। বুঝছো না? গতিশক্তি বলতেছে জড়তার ভ্রামকের অনুপাত কি? গতিশক্তি এবং জড়তার ভ্রামকের অনুপাত আমরা দেখতেছি কৌণিক বেগের বর্গের সমানুপাতিক, তাই এটা আমাদের হবে খ নাম্বার অ্যান্সার। পরেরটা, দুটো সমান বরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে কি হয়? আমরা দেখছি না, দুটো সমান বরের বস্তু যদি হয় তাদের মধ্যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে তাহলে এক বস্তু আরেক বস্তুর সাথে বেগের বিনিময় করে। সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ অবশ্যই সংরক্ষিত থাকবে। স্থিতিস্থাপক সংঘর্ষ তাই ভরবেগ সংরক্ষিত থাকবে এবং গতিশক্তিও সংরক্ষিত থাকবে সেম। সংঘর্ষের পূর্বের এবং পরের মোট গতিশক্তি একই থাকবে, হ্যাঁ ঠিক আছে, যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ তাই গতিশক্তিও সংরক্ষিত থাকবে। তারপরে বলতেছে সংঘর্ষের পর বস্তুদ্বয় বেগ বিনিময় করবে। সমান ভরের বস্তু যদি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয় তাহলে এরা একজন আরেকজনের সাথে বেগ কি করে? বিনিময় করে। আমরা প্রথম এমসিকিউতেই এটা দেখছি। চলো তাহলে পরের এমসিকিউ দেখি। দেখো পরের মাতে কি বলতেছে, একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে এত মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে এত মিটার পার সেকেন্ড বেগে প্রদক্ষিণ করতেছে। তাহলে ইলেকট্রনের ভর এত হইলে কেন্দ্রমুখী বল কত? কেন্দ্রমুখী বল এফ সমান আমরা কি জানি? কেন্দ্রমুখী বল এফ সমান আমরা জানি এফ সমান এম ভি স্কোয়ার বাই আর। কেন্দ্রমুখী বল আমরা কি জানি? এম ভি স্কোয়ার বাই আর। দেখো এখানে কি বলতেছে, যে আর এর মান দেওয়া আছে 5.2 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 11 বসাই দিবা। দেখো তারপরে বৃত্তাকার পথে এত মিটার পার সেকেন্ড বেগে ঘুরতেছে, এটা ভি এর মান, এটা আর এর মান, তারপরে এই বস্তুটার ভর দেওয়া আছে কত? 9.1 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। পারবা না? এম এর মান বসাই দিবা, ভি এর মান বসাই দিবা, আর এর মান বসাই দিবা, জাস্ট ক্যালকুলেশন, কিচ্ছু না। বুঝছো না? অধ্যায়ে কতটা 110টার মতো মনে হয় এমসিকিউ আছে। তো 110টার মতো এমসিকিউ থাকলেও তুমি যদি প্রথম 30 থেকে 40টা করো ভালো করে, পরেগুলো দেখবা সেম কনসেপ্ট সেম ভাবে রিপিট হচ্ছে। 30 থেকে 40টা, এখানে সর্বোচ্চ 30 থেকে 40 টাইপের এমসিকিউ আছে। ওই টাইপটা করলে তোমার সবগুলো হয়ে যাবে। দুনিয়াতে যে এমসিকিউ দেখ না কেন, দুনিয়াতে যে এমসিকিউ দেখ না কেন সেম কনসেপ্ট থেকে দিবে। আমরা এম ভিস করবে আর এর ম্যাথ আগে করে আসছি না, এখানে সেম কনসেপ্ট, জাস্ট উদ্দীপকটা ভিন্ন, সব দেওয়া আছে। ওকে চলো পরের এমসিকিউ দেখি। টর্কের একক, এটা নিজেদের কাজ। পরেরটা দেখো, সংঘর্ষের ফলে বস্তুদ্বয়ের মিলিত বেগ কত নির্ণয় করতে হবে। দুটা বস্তু পরস্পর বিপরীত দিকে আসতেছে, এরা যদি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে এদের মিলিত বেগ কত? আমরা কি জানি? m1u1 প্লাস m2 u2। দেখো আমরা জানি m1u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু কি? ভি। কার মান বের করতে হবে? ভি এর মান। তো প্রশ্নে দেখো m1 প্রথম বস্তুর ভর কত দেওয়া আছে? দেখো 10 কেজি, প্রথম বস্তুর ভর 10 কেজি। প্রথম বস্তুর বেগ কত দেওয়া আছে? 15। প্রথম বস্তুর বেগ দেওয়া আছে 15। দ্বিতীয় বস্তুর ভর কত? দ্বিতীয় বস্তুর ভর দেখো 20 কেজি। দ্বিতীয় বস্তুর বেগ কত? দ্বিতীয় বস্তুর বেগ কত? 5। 5 কি বসাই দিবা? না, অধিকাংশ 5 বসাই দিবা। অধিকাংশ এখানে বেগটা 5 বসাই দিবা। পরীক্ষা m1u1 প্লাস m2 u2, m1 প্লাস m2 ইনটু v, এই সূত্রে ম্যাথ আসছে দেখি খুশি, যে সব দেওয়া আছে জাস্ট বসাই দাও। তো বসাই দিবা আর ভুল হবে কিসের জন্য? একটা বস্তু যাচ্ছে এই দিকে আর একটা বস্তু এই দিকে আসতেছে, মানে কি দুই বস্তু পরস্পর বিপরীত দিকে আসতেছে। তো দুই বস্তু পরস্পর যদি বিপরীত দিক থেকে আসে, একটার বেগ পজিটিভ হইলে আরেকটার বেগ কি হবে? নেগেটিভ। তার মানে এটার বেগ আমরা যদি পজিটিভ ধরি +15, এটার বেগ কত হবে? -5। এই জাস্ট এই ম্যাথে এইটা একটু ঝামেলা, যে u2 এর মান কত হবে? -5। তারপরে শেষ। প্রথম বস্তুর ভর কত? 10। দ্বিতীয় বস্তুর ভর কত? 20। তার মানে 30 ইন্টু ভি। জাস্ট ক্যালকুলেশন করো, 10 গুণ 15 কত হয়? 150 মাইনাস 5 20 কত? 100 ইকুয়াল টু 30 ইন্টু ভি। তার মানে এখানে 50/30, তাই না? ইকুয়াল টু ভি। 0 0 কাটো, 3 দ্বারা 5 এর কাটলে কত হবে? 1 এর চেয়ে একটু বড়। অ্যান্সারটা কত হবে? 1 এর চেয়ে একটু বড়। দেখো তো অপশনে 1 এর চেয়ে একটু বড় কে আছে? আচ্ছা, অপশনে 1 এর চেয়ে বড়র প্রয়োজনই নেই, জাস্ট আমাকে এখানে সরাসরি দিয়ে দিছে যে 5/3। দেখো 5/3 অপশনে আছে অ্যান্সার, 5/3 মিটার পার সেকেন্ড। বুঝছো? সংঘর্ষের পর বস্তুদ্বয়, বুঝছো না যে সংঘর্ষের পর বস্তুদের মিলিত বেগ কত হবে? কেমনে বের করলাম? m1u1 প্লাস m2 ইনটু m1 প্লাস m2 ইনটু v। এটা আমরা সূত্র জানি, v এর মান বের করতে হবে। প্রশ্নে m1u1 দেওয়া আছে, কিন্তু আমরা এখানে বেগ নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবো, একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ হবে। তো আমরা 15 কে ধরছি পজিটিভ, তাহলে নেগেটিভ, পরেরটা u2 এর মান কি হবে? নেগেটিভ, -5। জাস্ট এইটাই, তারপরে বাকি জাস্ট যোগ বিয়োগ করা। দেখো পরের মান দেখো কি বলতেছে, চিত্র ক এর জড়তার ভ্রামক i1, চিত্র খ এর জড়তার ভ্রামক যদি i2 হয় তাহলে কোনটি সঠিক? অর্থাৎ i1 এবং i2 এর অনুপাত বের করতে বলতেছে। তো i1 এর জড়তার ভ্রামক কি বলতো? এই যে i1 এর জড়তার ভ্রামক কি হবে? এই যে অক্ষগামী এক পাশ দিয়ে যদি যায়, একটা দ্বন্দ্বের এক পাশ দিয়ে যদি যায় অক্ষ, তাহলে তার জড়তার ভ্রামক কি হয় আমরা জানি। তাহলে দেখো এখানে আমাদের কি হবে? এক পাশ দিয়ে গেলে তার জড়তার ভ্রামক কি হয়?
1/3 ml স্কয়ার। আমরা দেখে আসি এক পাশ দিয়ে গেলে তার যতটা ভ্রামক হবে 1/3 ml স্কয়ার। কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যতটা ভ্রামক কি 1/12 ml স্কয়ার। কাটো ml স্কয়ার কাটো, দেখো I1/I2 সমান কত হবে? 12 উপরে উঠবে তাই না, 12 উপরে উঠবে 3 নিচে থাকবে, তাহলে 12/3 তাহলে কত বলতো 4/1 অর্থাৎ 4:1। I1/I2 সমান কত হবে 4:1। বুঝছো? এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত 1/3 ml স্কয়ার। এটা I1 এর মান। I2 মানে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত 1/12 ml স্কয়ার। যদি অনুবাদ করো শেষ। পরের মান চিত্র ক্ষয়ের চক্রগতির ব্যাসার্ধ, এটা আমরা করে আসছি যে এই অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত হবে। এই অক্ষের সাপেক্ষে আমরা কি জানি I সমান কত, এই অক্ষের সাপেক্ষে I সমান 1/12 কি বলতো ml স্কয়ার, তাই না? তো এইটা সমান আমরা কি লিখতে পারবো, চক্রগতির ব্যাসার্ধ I সমান কি লিখে যায় mk স্কয়ার। এটা সমান আমরা লিখতে পারবো mk স্কয়ার। ওই দিক থেকে mm কাটো, তাই না? তাহলে k এর মান কি হবে বলতো, k এর মান হবে 1/√12 ইনটু l। এর মান কি হবে 1/12√l। 1/12 আছে, এই যে এটা আমার সঠিক অ্যান্সার কোনটা, গ নাম্বার। বুঝছো না, একদমই ইজি বিজি। দেখো চক্রগতির ব্যাসার্ধ থেকে কতগুলো ম্যাথ আসলো। তো এই যে দ্বন্দ্বেরটা, দণ্ড, ফাপা, গোলক, তারপরে তোমার চাকতি, বেলুন, এগুলার জড়তার ভ্রামক অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, হবেই। এগুলো থেকে তুমি পরীক্ষাতে এমসিকিউ অবশ্যই 100% পাবা। পরেরটা, বলের ঘাতের সাথে কোন রাশিটি সাংখ্যিক মান সমান। বলের ঘাতের সাথে কোন রাশিটির সাংখ্যিক মান সমান বলতো, বলের ঘাত যে সমান আমরা কি জানি F * T, অথবা আমরা কি বলতে পারি ভরবেগের পরিবর্তন m del v না। তার মানে আমরা বলের ঘাতের সমান কার সাংখ্যিক মান সমান, ভরবেগের পরিবর্তন। আমরা বলতে পারবো ভরবেগের পরিবর্তন। বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, তার মানে অ্যান্সার খ নাম্বার। খুব অল্প সময়ের জন্য খুব বড় বলের মান প্রযুক্ত হলে তাকে কি বলে বলতো, ঘাত বল। মনে রাখবা, খুব বড় মানের বল যদি খুব অল্প সময়ের জন্য প্রযুক্ত হয় তাকে বলা হয় ঘাত বল। আর বলের ঘাত কি, বল এবং ঘাতের গুণফলকে আমরা বলবো, বল এবং সময়ের গুণফলকে আমরা বলবো বলের ঘাত। মনে রাখবা, বলের ঘাত আর ঘাত বল কিন্তু সেম না। ঘাত বল হচ্ছে কারণ, বলের ঘাত ফলাফল। বুঝছো? ঘাত বলটা কি, অতি অল্প সময়ের জন্য খুব বড় পরিমাণে বল প্রযুক্ত হলে সেটাকে বলবো ঘাত বল। আর বলের ঘাত কি, যে পরিমাণে বল প্রয়োগ করতেছি এবং যেই সময় ধরে করতেছি তাদের গুণফল। দেখো এই ম্যাথে কি বলতেছে, 1500 কেজি ভরের একটা গাড়ি 400 নিউটন ঘর্ষণ বলযুক্ত কোন সোজা রাস্তায় 5 মিটার পার সেকেন্ড সমতলনে চলে। তাহলে বলতেছে গাড়ির ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত। মানে একটা রাস্তা আছে যার রাস্তার ঘর্ষণ বল কত 400 নিউটন। তো এই রাস্তার মধ্যে একটা গাড়িকে যদি 5 মিটার পার সেকেন্ড ত্বরণ দিতে চাও তাহলে তোমার কি পরিমাণে বল দিতে হবে। আমরা কি জানি সামেশন অফ F = কি হয় বলো, সামেশন অফ F = আমরা জানি যে সামেশন অফ F = ma। সামেশন অফ F = কি ma, এটা আমরা জানি। তো তুমি বল প্রয়োগ করতেছো সামনের দিকে, তাই না? তুমি বল প্রয়োগ করতেছো সামনের দিকে, মানে বলের বিপরীত দিকে যে বল কাজ করবে সেটা কি ঘর্ষণ বল। মানে তোমার বলের বিপরীত দিকে যে বল কাজ করতেছে সেটা ঘর্ষণ বল = কি m * a, তাই না? কার মান বের করতে হবে, তুমি কত বল প্রয়োগ করতেছো সেইটা, f এর মান বের করতে হবে। f - f এর মান কত দেখো 400, f এর মান কত 400 = m এর মান কত দেওয়া আছে 1500 কেজি, f এর মান দেওয়া আছে 1500 কেজি ইনটু ত্বরণ কত, ত্বরণ তোমার কত সৃষ্টি করতে হবে 5। ক্লিয়ার? তাহলে দেখো f এর মান কত হবে, f = আমাদের হবে 1500 গুণন 5, 1500 কে 5 দ্বারা গুণ করলে কত হবে দেখো তো, 5 দ্বারা 0 কে করলে 0 0, 5 5 25 এর 5 হাতে থাকে 1, 5 কে 5 রেখে 6 প্লাস 400। বুঝছো? তাহলে এখানে করলে কত হয় দেখো তো, f এর মান তোমার 6900। 6900 কোথায় আছে দেখো, দেখো এইটা যদি গুণ করো তাহলে কত হবে 7900। দেখো তো অপশনে 7900 কোথায় আছে, 7900 কি নিউটন। অপশনে কিসে দেওয়া আছে কিলো নিউটন। নিউটনকে কিলো নিউটন বানাইতে কি করতে হয় 1000 দ্বারা ভাগ করতে হয়। একে 1000 দ্বারা ভাগ করলে কত হবে 7.9। অপশন দেখো তো 7.9 কি আছে, কোথায় আছে দেখো কোথায় আছে, আমাদের আছে এই যে ঘ নাম্বার। বুঝছো? একটা রাস্তার মধ্যে তুমি যে রাস্তার ঘর্ষণ বল দেওয়া আছে 400 নিউটন, এর মধ্যে তুমি যদি 5 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করতে চাও কি বল দিতে হবে, আমরা কি জানি সামেশন অফ F = ma। F তুমি যে বল দিচ্ছ সেইটা মাইনাস ঘর্ষণ বল বিয়োগ করতে হবে = m * a, তাই না? তাহলে F এর মান 400 দেওয়া আছে, m এর মান 1500, এর মান 5, 1500 * 5 7500, 400 এর পাশে গিয়ে যোগ হবে, তাহলে 400 যোগ করলে 7900 কি আছে নিউটন। নিউটনকে কিলো নিউটন বানাইতে কি করতে হবে 1000 দ্বারা ভাগ, 1000 দ্বারা ভাগ দিলে 7.9। দেখো কি বলতেছে, উদ্দীপকের গাড়িটি যদি ত্বরণ না থাকে, ত্বরণ যদি না থাকে তার মানে কি বলতো ত্বরণ নেই, অর্থাৎ বেগের পরিমাণ কি শূন্য। ত্বরণ না থাকলে কি বেগ আছে, বেগ কি সমবেগে আছে। ত্বরণ যদি না থাকে তাহলে বলতেছে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল বনাম সময়। তো তোমার কোন গাড়ির মধ্যে যদি ত্বরণ না থাকে তখন বল আছে,
বল থাকলে অবশ্যই ত্বরণ আছে, বল নাই ত্বরণ নাই, বল নাই ত্বরণ নাই, তার মানে কি হবে, ধ্রুবক হবে। বলের পরিমাণ কি ধ্রুবক, বলের পরিমাণ কোথায় ধ্রুবক, এই যে এখানে বলের পরিমাণ এরকম ধ্রুবক হবে, যেহেতু ত্বরণ হচ্ছে না তাই বলের পরিমাণ ধ্রুবক। সঠিক অ্যান্সার এটা। পরেরটা, রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কি? আমরা কি জানি বলতো, ওমেগা ইকুয়াল টু ভি ক্রস আর। ওমেগাটা আমরা জানি ভি ক্রস আর। এখন কোথায় আছে, এ নাম্বার। সঠিক অ্যান্সার এ। বুঝছো না সবাই? সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। তোমার এখন কাজ কি, ভাইয়া যা পড়াইছে সেগুলো একটা শর্ট নোট তৈরি করবা এবং ক্লাস শেষে তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা। তুমি যদি জাস্ট আমি যা করাইছি এইভাবে যদি জাস্ট সলিউশন দেখো তাহলে কিন্তু লাভ হবে না, তোমার নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে নিজে নিজে প্র্যাকটিস করবা, তাইলে তোমার একমাত্র কাজে দিবে, নাইলে জাস্ট তোমার এই সলিউশন দেখে কোনো কাজে দিবে না। ওকে, আর বইয়ের এমসিকিউ এ সলিউশন কয়েকটা ভুল দেওয়া আছে, কেমন? তো আমি তোমাকে যেগুলো করাই দিছি এইভাবে করবা, এগুলোর সাথে অ্যান্সার মিলাই নিবা। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত ক্লাসটি করার জন্য।